তাহলে আরম্ভ করছি আজকের যে ক্লাসটি আরম্ভ হচ্ছে সেটি হোমিওপ্যাথির ইতিহাসে একটি যুগান্তকারী ক্লাস হবে বলে আমার বিশ্বাস। অ্যালাইড সাবজেক্ট এখানে পড়ানো হবে না। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনোকোলজি, মিডউইফারি, মেডিকেল জুরিসপ্রুডেন্স, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এসব আমি আলোচনা খুব একটা করব না। বাই দি বাই প্রসঙ্গক্রমে হয়তো আলোচনা করব, কিন্তু আমার মেন অবজেক্ট থাকবে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এবং হোমিওপ্যাথি এই সময় আমি অনলাইনে পড়াচ্ছি, দয়া করে 12টা থেকে 4টার মধ্যে ফোন করতে হবে। তো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তাতে অন্যান্য সাবজেক্টের নলেজ বা জ্ঞান লাগে ঠিকই, কিন্তু সিমটম সিমিলারিটি, ওষুধ সিলেকশন করতে গেলে আমাদের যে বেসিক নলেজ অফ ম্যাটেরিয়া মেডিকা and how to apply this knowledge, applied ম্যাটেরিয়া মেডিকা, application of a medicine to a patient, একটা পেশেন্টকে ওষুধটা অ্যাপ্লাই করব কি করে, কি আর্টে, কিভাবে, কি টেকনিকে, কি সিস্টেমে, সেই জিনিসটি আমরা আলোচনা করব। এর উপরে একটা কোর্স আমি চালু করেছি যাতে সবাই যোগ দিতে পারে, সবাই আসতে পারে। খুব নমিনাল একটা চার্জ রেখেছি। আমার লজ্জা লাগে, এর পরেও দু একজন লিখছে হোয়াটসঅ্যাপে, স্যার 200 টাকায় করা যায় না। এটা অপমান করেই না। আমি বললাম না, ফ্রিতেই করে দেবো আমি অনেক, সেটা আলাদা। তো যাই হোক, আমি অনেককেই যারা সত্যি খুব অসুবিধা আছে বা দুস্থ আছে আমি কমপ্লিমেন্টারি করে দিয়েছি আবার এবং দেব। কি আলোচনা হবে এই কোর্সটাতে, এই দিনগুলিতে? রেপার্টরি রুব্রিক্স আমরা কিভাবে নেব, কি মানে করব, কিভাবে রোগীতে তা কাজে লাগাবো, সেগুলি আমরা আলোচনা করব। হোয়াট ইজ রেপার্টরি? হোয়াট ইজ ম্যাটেরিয়া মেডিকা? হোয়াট ইজ অ্যাপ্লাইড ম্যাটেরিয়া মেডিকা অর থেরাপিউটিক্স? হোমিওপ্যাথিতে দুটো সাইড আছে, একটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথিক ফিলোসফি, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, রেপার্টরি অ্যান্ড থেরাপিউটিক্স। থেরাপিউটিক্সের ভদ্র নাম হলো অ্যাপ্লাইড ম্যাটেরিয়া মেডিকা, দ্য প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকা। ক্লিনিক্যাল সার্জারি এমনি বাইরে পড়ছি আমরা যে সার্জারি, আর একটা অপারেটিভ সার্জারি। ক্লিনিক্যাল সার্জারি তুমি পড়তে পারো, কিন্তু ইউ মে নট বি এ গুড সার্জন। তুমি সার্জন নাও হতে পারো, সেই জন্য সার্জনদের জন্যে আলাদা বই পড়ানো হয় অপারেটিভ সার্জারি। তেমনি ম্যাটেরিয়া মেডিকা আমরা পড়তে পারি, কিন্তু পড়লেই যে রোগীতে সঠিক ঔষধ প্রয়োগ করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আমাদের জানতে হয় অ্যাপ্লাইড ম্যাটেরিয়া মেডিকা, how to apply a medicine for a diseased person. So these three subjects are the trio in বন্ধুয়েরা। এদের একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভাবা যায় না। এটা হলো আজকের ক্লাসের এই সাবজেক্টের হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম কথা। কেউ বলবে যে ম্যাটেরিয়া মেডিকা জানলেই সব হয়, কেউ বলবে যে থেরাপিউটিক ওয়েতে আমি চিকিৎসা করব, আমার অত শত জানার দরকার নেই। জ্বর হয়েছে, জ্বরের ওষুধ আমি জেনে রাখবো, পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথার ওষুধ জেনে রাখবো, তাকে থেরাপিউটিক্স তা নয়। কেউ বলবে আমি শুধু রেপার্টরি, কম্পিউটারে বিজ্ঞাপন দেখি ফেসবুকে, আমি এই কম্পিউটার দিচ্ছি, অমুকে ওই কম্পিউটার দিচ্ছে, ওই ব্রিজেন এই কম্পিউটার দিচ্ছে, আমি কম্পিউটার মারবো আর চিকিৎসা করব। সেটাও এককভাবে কোনো সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব নয়। অথচ
তিনটে বিষয়েরই দরকার। দে আর দ্য ট্রায়াঙ্গেল, একে অপরের পরিপূরক। কে কখন কাকে সাহায্য করবে আমরা বলতে পারি না। সো তিনটে সাবজেক্টের কোনোটাই ফেলনা নয়, কোনোটাই অবহেলার নয়, কোনোটাই তুচ্ছ সামগ্রী ভাবার কারণ নেই। দে আর ইন্টারলিঙ্কড, they are intermingled, they are correlated to each other. No one cannot be separate from the homeopathic identity. No one could not be separate from the homeopathic treatment point of view. Everyone is important, প্রত্যেকেই দামি, প্রত্যেকেই মূল্যবান এবং তিনজনের সমান বন্ধু। দিস ইজ দি বেস্ট অ্যান্সার। কোনটার বেশি দাম, ম্যাথমেটিক্যাল না রেপার্টরি না থেরাপিউটিক্স? দে আর কোরিলেটেড সাবজেক্টস, দে আর ইন্টারলিঙ্কড টু ইচ আদার, একে অপরের পরিপূরক। যেমন সমাজে নারী পুরুষ একে অপরের পরিপূরক, তেমনি এই তিন সাবজেক্ট একে অপরের পরিপূরক। এবার ওষুধ সিলেকশন করার পরে কত ডোজ দেবো, কতদিন পরে দেবো, কী ধরনের ওষুধ, এই অনেকগুলো ওষুধ আসছে, তার মধ্যে কোন ধরনের ওষুধ বাছবো, প্র্যাকটিক্যাল নলেজ ফ্রম দ্য অর্গানল, তার থেকে কিছুটা আমরা আইডিয়া পাবো, আলাদা সাইড। কিন্তু ওষুধ চয়েস করার ব্যাপারে, ঠিক করার ব্যাপারে আমাদের তিনটি সাবজেক্ট একে অপরের পরিপূরক। ম্যাথমেটিকা কাকে বলবো? ম্যাথমেটিকা আমরা যখন সিমটমগুলোকে কালেকশন করেছি, যত সিমটম, সেটা হলো ম্যাথমেটিকা। আমাদের ওষুধ কালেকশন কিন্তু মেন দুটো সোর্স। হ্যানিম্যান যে সোর্স চালু করেছিল, পরবর্তীকালে সেই সোর্স সব জায়গাতেই সব ওষুধে নেই। হ্যানিম্যান চালু করেছিল প্রুভিং সিমটম। আমি খাতা কলম নিয়ে বসে থাকবো, একটা মানুষকে শোয়াবো, একটা ঘরে রাখবো, সুস্থ মানুষ মনে করবো। এখন সুস্থ যে কে, এ কথা বলা খুব শক্ত। আর তোমাকে ওষুধ পরীক্ষা করব, তোমাকে কিছু টাকা দেবো বা কিছু বিনিময় দেবো, তুমি শুয়ে পড়ো, তুমি থাকো আমার কাছে। আমি জানি না হ্যানিম্যানের সময় কারা কারা রাজি হয়েছিল, কী হয়েছিল। এখন তো বললে কেউ রাজি হবে বলে আমার মনে হয় না। হসপিটালে একমাত্র না বলে টলে যদি কারোর উপরে করা যায়। আমি যদি কাউকে বলি যে তোমাকে টাকা দেবো, ওটা কি না, তোমাকে ওষুধ পরীক্ষা করবো, তো লাভ দিয়ে পালাবে ঘর থেকে, আমার টাকার দরকার নেই বাবা। তো হ্যানিম্যানে কী করে বিশ্বাস করেছিল, কী করে করেছিল আমি জানি না। তো ওষুধ খাইয়ে আমি ডায়েরি নিয়ে কাগজ কলম নিয়ে বসে আছি, যা যা সিমটম পেয়েছি হ্যানিম্যানের ভাষাতে, হ্যানিম্যানের নিয়মে, হ্যানিম্যানের প্রসেসে, হ্যানিম্যানের পদ্ধতিতে, সেইগুলো হলো প্রুভিং সিমটম। ওষুধ খাওয়ানোর পরে যা পেলাম সেই সিমটম প্রুভিং সিমটম। পরবর্তীকালে এর সাথে যোগ হয়েছে যে সিমটম, তার নাম ক্লিনিক্যাল সিমটম। ক্লিনিক্যাল সিমটম আর প্রুভিং সিমটম যোগ হয়ে হ্যানিম্যানের ম্যাথমেটিকা অনেক বড় হলো। ক্লিনিক্যাল সিমটম কাকে বলে? প্রুভিংয়ে যে সিমটম পাওয়া যায়নি, কিন্তু প্রুভিংয়ের সিমটমের উপরে যখন আমি রোগীতে দেখলাম প্রুভিংয়ের সিমটম আছে, এছাড়া আরও কিছু সিমটম আছে যেগুলো ম্যাথমেটিকা পিউরাতে নেই, যেগুলো হ্যানিম্যান বলেনি, বা যেগুলো অন্য কেউ ওষুধ পরীক্ষা করলেও পাওয়া যায়নি, কিন্তু বর্তমানে রোগী বলছে ইন অ্যাডিশন টু দ্যাট সিমটমস, ওই প্রুভিং সিমটমের সাথেই বলছে দ্যাট ইজ ক্লিনিক্যাল সিমটম। যদি কিনা ওই প্রুভিং সিমটমের উপরে বেস করে ওষুধ দিলে এই সিমটম চলে যাচ্ছে, তার মানে মনে করা হয় এই সিমটমগুলো ওই ওষুধটার মধ্যে, এই ওষুধটার মধ্যে ওই সিমটমগুলো ছিল, কোনো কারণে রোগীদের মধ্যে পাওয়া যায়নি। আরও সূক্ষ্মতর সিমটম, আরও ডাইনামিক সিমটম, মোর ডাইনামিক, মোর ম্যাজিক্যাল, যা সেই সময় ধরা পড়েনি, কিন্তু এই সিমটমগুলো ওই ওষুধের আছে। এইগুলো নোট করে লেখ তাড়াতাড়ি লিখে ফেললে, দিজ আর দ্য ক্লিনিক্যাল সিমটমস। সো বহু সিমটমস এরকম ক্লিনিক্যাল সিমটমস হিসাবে আমাদের ম্যাথমেটিকায় স্থান পেয়েছে। তো রেপার্টরিতে প্রুভিং এবং ক্লিনিক্যাল দুই ধরনের সিমটমই যোগ করা হয়েছে।
যেমন ব্রায়োনিয়াতে কনস্টিপেশন পাওয়া গেছে প্রুভিংয়ে, জিভ সাদা পাওয়া গেছে, খুব জল পিপাসা পাওয়া গেছে, এইসব পাওয়া গেল প্রুভিং সিমটম। আমি একটা জ্বরের রোগী দেখতে গেলাম, তোমার কি সিমটম? আমার জিভ সাদা, আমার পিপাসা বেশি, কনস্টিপেশন প্রুভিংয়ে পেয়েছিলাম। প্রুভিংয়ে পাইনি যে লোকটা খুব রাগ। ডাক্তারবাবু, জ্বর হওয়ার পর থেকে মিস্টার এক্স খুব রেগে যাচ্ছেন, খ্যাটখ্যাট করছেন। আমরা মেটিমেডিকা ঘেঁটে দেখলাম যে না, এটা তো বলেনি। আচ্ছা ঠিক আছে, থাক, ওষুধ দিয়ে ব্রায়োনিয়া থাকতে দিলাম, তার জ্বর সেরে গেল, রোগী ভালো, আর রাগটাও নেই এখন খুব একটা। তখন বড্ড রেগে যাচ্ছিল। এই রাগ ব্রায়োনিয়ার ক্লিনিক্যাল সিমটম, ব্রায়োনিয়ার মধ্যে যোগ করা হলো, বাট ইট ইজ ফাউন্ড, ইট হ্যাজ অবজার্ভ অ্যাট দ্য বেড সাইড, অ্যাট দ্য ক্লিনিক্যাল, তাই এর নাম হলো ক্লিনিক্যাল সিমটম। তাহলে যোগ করো, ব্রায়োনিয়ার মধ্যে এটা যোগ করো যে ব্রায়োনিয়ার রাগও খুব বেশি, ইট ইজ দি অ্যাঙ্গার মেডিসিন। সো প্রুভিং সিমটম যোগ ক্লিনিক্যাল সিমটম মিলে হয়েছে মেটিয়া মেডিকা। এরপরে কিছু ওষুধ তো তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে অনলি ক্লিনিক্যাল। হ্যানিম্যান যেমন অনলি প্রুভিং, পরবর্তীকালে মেটিমেডিকার মধ্যে কেন্ট, ন্যাশ, অন্যান্য ডাক্তাররা ক্লিনিক্যাল যোগ করেছে, প্রুভিং যোগ ক্লিনিক্যাল। কিন্তু পরবর্তীকালে কিছু ওষুধ আবিষ্কার হয়েছে অনলি ক্লিনিক্যাল, বিভিন্ন সিমটমের উপরে দিচ্ছি, কাজ হচ্ছে, দেখছি কি কাজ হচ্ছে, যোগ করলাম। কার্সিনোসিন, অনেক নজোর্স এইভাবে হয়েছে, বাউল নজোর্স, এগুলো সব, লাইসিন, বেশিরভাগ পরীক্ষা হয়েছে কম, ক্লিনিক্যাল সিমটম বেশি হয়েছে। তাহলে এই সিমটমস প্রুভিং এবং ক্লিনিক্যাল নিয়ে হয়েছে আমাদের মেটিয়া মেডিকা। এর ভিতরে অনেক টক্সিকোলজিক্যাল সিমটমস যোগ হয়েছে, পয়জন যেগুলো, আর্সেনিক যেগুলো, আর্সেনিকের মতো মেডিসিন, বিসমাথের মতো মেডিসিন, অনেক পয়জনাস মেডিসিনের সিমটম, কমন সিমটম যোগ করা হয়েছে। কারা যোগ করেছে, কিভাবে যোগ করেছে জানা যায় না, কিন্তু সেগুলো যদি আমার ফরেনসিক মেডিসিন ভালো করে পড়া না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আর্সেনিকের যত সিমটম মেটিমেডিকায় আছে বেশিরভাগ কমন সিমটম, প্রচুর পাতলা পায়খানা করছে, প্রচুর বমি করছে, প্রচুর খুব দুর্বল হয়ে গেছে, ইট ইজ এ ক্লিনিক্যাল কমন সিমটম অফ আর্সেনিক পয়জনিং। তাহলে আমাকে কোন রোগের ক্ষেত্রে কমন নিতে হবে, কোনটা কমন বাদ দিতে হবে, এগুলো আমাদের জানতে হবে। তো অনেক টক্সিকোলজিক্যাল সিমটম অনেকে ঢুকিয়ে দিয়ে বসে আছে, সেগুলো জানতে গেলে ভালো করে মেডিকেল জুরিসপ্রুডেন্স আগে বলা হতো, এখন বলা হয় ফরেনসিক মেডিসিন পড়ার দরকার। তাই আমি বিশ্বাস করি হোমিওপ্যাথিক ডাক্তারদের ফরেনসিক মেডিসিনের মধ্যে বিশেষ করে পয়জনিং একটা চ্যাপ্টার আছে, কোন কোন কেরাসিন পয়জনিং, কপার পয়জনিং, আর্সেনিক পয়জনিং, বিসমাথ পয়জনিং, এসব পড়ার দরকার। পড়লে জানা যাবে যে আমার মেটিমেডিকার এইসব ওষুধগুলো এর কমন সিমটম কোনগুলো আর আনকমন কোন। অনেক সিমটম আছে কমন আর্সেনিকের মধ্যে, বিসমাথের মধ্যে, জিঙ্কামের মধ্যে, প্লাম্বামের মধ্যে। প্লাম্বামের এরকম দাগ হয়, নীল দাগ, এটা কমন সিমটম অফ লেড পয়জনিং। সো ফরেনসিক বই পড়ার খুবই দরকার। তাহলে আমরা মেটিমেডিকা জানলাম। থেরাপিউটিক্স বা অ্যাপ্লাইড মেটিমেডিকা কি জিনিস? আমি জ্বরের ক্ষেত্রে দেখছি অ্যাকোনাইটিস, আমরা তো সিমটোমেটিক ওষুধ দেবো, লক্ষণ ছাড়া ওষুধ দেবো না, কিন্তু সবাই মিলে দেখা গেছে যে অ্যাকোনাইট জ্বরে বেশি কাজ হচ্ছে, ব্রায়োনিয়া জ্বরে বেশি লাগছে, ডালকামারা সিজন চেঞ্জের সময় জ্বরে বেশি ব্যবহার হচ্ছে, খুব শুকিয়ে যাচ্ছে, নাক সর্দি শুকিয়ে যাচ্ছে, মল শুকিয়ে যাচ্ছে, ইউরিন কমে যাচ্ছে, ব্রায়োনিয়া বেশি আসছে। চুপচাপ পড়ে থাকছে, পিপাসা নেই, তাকাতে চাইছে না, চোখ মেলতে চাইছে না, জিভ কাঁপছে, রোগী কাঁপছে, জেলসিমিয়াম আসছে। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম খুব জ্বর 4-5 কমছে না, পালস খুব র্যাপিড অ্যান্ড হাই, সারা গা হাত পা ব্যথা, জিভটা লাল টকটকে, পাইরোজেন আসছে। তাহলে আমরা দেখলাম পরীক্ষা করে, সবাই মিলে আলোচনা করে দেখলাম যে কিছু কিছু ওষুধ বেশি আসে এক একটা রোগের ক্ষেত্রে, সেইগুলোকে বলা হচ্ছে থেরাপিউটিক্স। জ্বরের এইগুলো হচ্ছে থেরাপিউটিক মেডিসিন, জ্বর একটা থেরাপিউটিক্স।
থেরাপিউটিক্স কাকে বলে? অ্যাকচুয়ালি দি ওয়ার্ড কামস ফ্রম দ্য থেরাপটিক্স। ল্যাটিন হচ্ছে থেরাপটিক্স, তার থেকে এসছে, মানে সূচিপত্র, ক্রমান্বয়ে যেসব ওষুধ ব্যবহার হয় এই রোগের ক্ষেত্রে এই ব্যাপারে এইগুলো বেশি কাজ করে। তো হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্সের স্থান খুবই কম, থেরাপিউটিক্সের মূল্য খুবই কম। কারণ জ্বরের থেরাপিউটিক যদি আমরা খুলবো তাহলে দেখবো অ্যাফোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, জেলসিমিয়াম, ইউপিটোরিয়াম, পারপোলিওটাম, আর্সেনিক, যেগুলো বেশি পাওয়া গেছে, বেশি ডাক্তারেরা রিপোর্ট করেছে, বেশি ম্যাগাজিনে অনেকে পাবলিশ করেছে, সেইগুলো নিয়ে অনেকে আমরা বই লিখেছি। জ্বরের উপরে এইসব ওষুধগুলো বেশি কাজ করে। কিন্তু একটি রোগী ভিরেট্রাম ভিরিডি কেউ লেখেন। ভিরেট্রাম ভিরিডি জিভে আড়াআড়ি ভাবে একটা লম্বা দাগ থাকে উপর থেকে নিচের দিকে, একটা লঙ্গিচুডিনাল মোটা দাগ। আমি সেই পিকিউলিয়ার সিমটমে ভিরেট্রাম অ্যালবাম 30 কয়েক ডোজ দিলাম, আমি সারিয়েছি, এটা গল্প। জ্বর সেরে গেল, 3-4 জ্বর একটা বাচ্চার যাচ্ছিল না ভিরেট্রাম ভিরিডির এই পিকিউলিয়ার সিমটমে। তখন অনেক ছোটবেলায় আমি আর্লি স্টেজে ভিরেট্রাম ভিরিডি দিয়ে একটা বাচ্চার জ্বর আমি কমিয়েছিলাম। রাত 2-3টের সময় বসেছিলাম। জ্বরটা সারাতে গেলে অনেক সময় ইয়ং লাইফে রোগীর পাশে বসে থাকতে হয়। হাঁপানিতে খুব বাড়াবাড়ি হাঁপানি সারাতে গেলে, জ্বর সারাতে গেলে আমরা অনেক পরিশ্রম করেছি নিজেদের নাম যশ করার জন্য, রোগীটা হাত ছাড়া না হয়, রোগীর মান সম্মান না যায়। রোগীর পাশে বসে থেকে থেকে রাত্রে রোগী মশারির মধ্যে, আমি মশারির বাইরে বসে আছি। হাঁপানি রোগীকে একটার পর একটা ওষুধ এত দিয়ে যে চেঞ্জ করতেই হয়। হোমিওপ্যাথিতে কোনো ফিক্সড মেডিসিন নেই। ওই বাচ্চার বেলেডোনা দিয়েছিলাম, তড়কা হচ্ছিল, কমেনি। ওই সিমটমের উপরে ভিরেট্রাম ভিরিডি দিয়ে আমি সারিয়েছিলাম। সো ভিরেট্রাম ভিরিডি কোনো থেরাপিউটিক্সের বইয়ের মধ্যে বেশিরভাগ বইয়ে নেই। তাহলে ভিরেট্রাম ভিরিডি অলসো মে ইনক্লুড ইন দ্য ফিভার থেরাপিউটিক্স। তাই হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্সের শেষ কথা বলে কিছু নেই। সো থেরাপিউটিক্স হেল্পস আস, আমরা পড়বো, জানবো, মোটামুটি একটা আইডিয়া পাবো, বাট থেরাপিউটিক ইজ নট দ্য ফাইনাল অথরিটি টু এ হোমিওপ্যাথ। তাহলে মেটিমেডিকা সম্বন্ধে আমরা জানলাম, থেরাপিউটিক সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। নাও হোয়াট ইজ রেপার্টরি? থেরাপিউটিকে তো 5-10টা ওষুধ শুধু বলা আছে ফিভারের, এবং ফিভারের থেরাপিউটিক্সে তার সিমটম বলা আছে একটু ডিটেলসে। ব্রায়োনিয়া হলে এই সিমটমসের উপরে দাও, রাস্টক্স হলে এরকম জলে ভিজতে পারে, ঠোঁটটা জিভের মাথার দিকে লাল থাকতে পারে, সারা গা হাত পা ব্যথা থাকতে পারে, রাত্রের দিকে জ্বর বাড়তে পারে, এসব আছে। রেপার্টরি এছাড়াও আরও পিকিউলার আনকমন যদি কিছু থাকে, এক লাইনে এক ওয়ার্ডে সেগুলো যোগ করা হয়েছে। সো দ্য ডিকশনারি টাইপের, ইট ইজ দ্য ডিকশনারি অফ দ্য হোমিওপ্যাথিক সিমটোমেটোলজি, ইট ইজ দ্য ডিকশনারি অফ দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। তাই রেপার্টরি সবাই করি। কেন্টের রেপার্টরির নাম বলতে বললে অনেকেই বলতে পারবে না। কেন্ট রেপার্টরির নাম হচ্ছে রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। মেটিমেডিকা অনেকে জানে না যে নামটা এই আছে। মেটেরিয়া মেডিকার রেপার্টরি, মেটেরিয়া মেডিকার ডিকশনারি। সো রেপার্টরি না শব্দ বলে ডিকশনারি বললেই ঝামেলাটা মিটে যেত। তো হ্যানিম্যান প্রথমেই রেপার্টরি শব্দ তুললো, আর সেখান থেকে আরম্ভ হলো। রেপার্টরি, দি ওয়ার্ড কামস ফ্রম দ্য রেপার্টয়ার, হুইচ ইজ এ ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন থেকে ডাক্তারিতে বেশি শব্দগুলো এসেছে, তাই রেপার্টয়ার থেকে এসেছে রেপার্টরি। অ্যাকচুয়ালি ইট ইজ, আজকে এখন আমরা নাম পাল্টে দিতে পারি ডিকশনারি, কোনো অসুবিধা নেই। সো রেপার্টরি ইজ দ্য ডিকশনারি অফ দ্য হোমিওপ্যাথিক মেটেমেডিকা সিমটোমেটোলজি। তাহলে তিনজনে মিলে আমরা 3 দিক দিয়ে চিন্তা ভাবনা করে ওষুধ ঠিক করি। তো মেটিমেডিকা হ্যানিম্যানের পিউরা, মানে পিওর সিমটমস, এখন ক্লিনিক্যালি যোগ হয়ে অনেক রকম বই অনেকে বের করেছে, আমরা সেগুলো পড়ি। অনেকে জিজ্ঞাসা করে কার বই পড়বো, কোন বই পড়বো। সব বই থেকেই কিছু না কিছু শেখা যায়, কোনো বই কমপ্লিট না। তবে বেশিরভাগ মেটিমেডিকা জানতে হলে আমি প্রথমেই বলি, বাংলা ভাষার ছেলেদের পক্ষে নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে যে পয়েন্টগুলো অল্প করে দেওয়া আছে তা সবথেকে ভালো এবং মোটামুটি। তবে উনি একটু আধ্যাত্মিক জগতের লোক ছিলেন, একটু দার্শনিক লোক ছিলেন,
অনেক কম ইম্পর্টেন্ট সিমটমকে বেশি বলে ফেলেছেন, অনেক বেশি ইম্পর্টেন্ট সিমটমকে আবার হয়তো গুরুত্ব দেয়নি। এগুলো আমরা অনেক পড়াশোনা করেছি বলে আমরা বুঝতে পারি। অনেক সময় একটুখানি নিজে ডিভিয়েট হয়ে গেছেন, এইটা না হলে এটা হবেই না, এই সিমটম না হলে তুমি দেবেই না, এই সিমটমের উপরে সাইলিসি দিয়ে আমি সর্বনাশ করে ফেলেছি, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া যারা ইংরেজি পড়তে পারে, ইংরেজি যারা বাংলা ট্রান্সলেশন করেছে তারা কিভাবে করেছে, কোনটা কি ভুল করেছে ঠিক করেছে বোঝা মুশকিল হয়। তবে ইংরেজি বই পড়তে পারলে ন্যাশের ম্যাথমেটিকা অল্প কথায়, নরেন ব্যানার্জির মতন অল্প কথায় খুব ভালো বই ন্যাশের বই। কাউপারথয়েট বলে একজন রাইটার আছে, কাউপারথয়েটের বই, তার প্রথম প্যারাগ্রাফ ভেরি ইম্পর্টেন্ট। বোরিকের ম্যাথমেটিকার ইন্ট্রোডাকশন প্রথম প্যারাগ্রাফের ভিতরে অনেক বই, পুরো ওষুধটার জিস্ট বলা আছে খুব সুন্দরভাবে। বোরিক ম্যাথমেটিকার প্রথম প্যারাগ্রাফ পড়লেই ওষুধের একটা আইডিয়া সবাই পেয়ে যাবে। এছাড়া আরও অনেক বই আছে। কেন্টের বই লেন্দি, প্রত্যেকটা পার্ট ধরে 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 গুছিয়ে উনি করেছেন। এইসব বই পড়ার পরে কেন্ট পড়া যেতে পারে। ইংরেজিতে আরেকটা ভালো বই হলো ডক্টর এন.এম. চৌধুরীর বই, উনি অল্প কথায় সুন্দরভাবে লিখেছেন। বাংলাদেশের আব্দুস সামাদের বইও খুব ভালো, উনি নরেন ব্যানার্জির বইটাকে ভালো চলছিল বাজারে, ওটাকেই ফলো করতে চেয়েছিলেন, কিন্তু নরেন বন্দ্যোপাধ্যায়ের বইটা যত সহজ সরলভাবে করা হয়েছে উনি অতটা সহজ সরল করে উঠতে পারেননি। তো নরেন বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে বইটা খারাপ না। তো এইসব বইগুলো পড়লেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। অ্যালেন স্কিনট আমরা পড়েছি, মুখস্থ করেছি, কিন্তু অ্যালেন স্কিনট প্রথমে না পড়াই ভালো। তার কারণ অ্যালেন স্কিনট পড়ে ওষুধের ড্রাগ পিকচার তুমি ঠিক বুঝতে পারবে না। অ্যালেন স্কিনট যদি আমরা পড়াই, সিনিয়ররাকেও পড়িয়ে বুঝিয়ে দিই, এক একটা সিমটম শব্দকে এলাবোরেট করে দিই, তাহলে ঠিক আছে। নিজে অ্যালেন স্কিনট পড়তে গেলে খুব কাম্বারসাম লাগবে, বিরক্তিজনক লাগবে, তুমি বুঝতে পারছো না। হেরিং গাইডিং সিমটম যারা পড়ে তার লাস্টের 46-47 প্যারাগ্রাফ ওষুধটা কাদের জন্য ব্যবহৃত, কোন পার্টে বেশি কাজ করে, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই প্যারাগ্রাফটা সবাই মন দিয়ে পড়বে। ওই প্যারাগ্রাফটাই আবার অ্যালেন স্কিনট তুলেও দিয়েছে প্রথম দিকে, যেটা হেরিংয়ের লাস্টের দিকে আছে সেটা অ্যালেন প্রথম দিকেই তুলে দিয়েছে। তো এইসব বইগুলোই পড়লে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। আরও অনেক ভালো ভালো বই আছে, গ্লাডউইনের বই, রয়্যালের বই, শঙ্করনের বই, পাথর সব বইয়ে ও জায়গায় সব ওষুধ সব ঠিক মতন দেওয়া। আমি যে বইটা বলছিলাম কালকের ডক্টর পিয়ার স্মিথের জীবনীতে, ওখানে একটা ডিফেক্টিভ ইলনেস বলে বই আছে, ওই বইটার ভিতরে কিন্তু সব নজরগুলো সংক্ষেপে দেওয়া আছে সুন্দর করে। মেড্রিনাম, সিপিলিনাম, কার্সিনোচিন সব দেওয়া আছে সুন্দর করে। তো এরকম সব বই থেকেই আমরা কালেকশন করতে পারি, বিভিন্ন বই থেকে। আরও অনেক বই আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তো অনেক ভালো ভালো বই আছে। তো রেপার্টরি সম্বন্ধে আমাদের আলোচ্য বিষয় রেপার্টরি, ম্যাথমেটিকা এবং থেরাপিউটিক্স মিলিয়ে আমাদের ক্লাসগুলো হবে গুছিয়ে। রেপার্টরি সম্বন্ধে একটা ভূমিকা দিয়ে আজকে শেষ করব, পরের দিন থেকে আমরা মূল বিষয়ে যাব। রেপার্টরি হ্যানিম্যানের মাথায় ছিল যে এত অসংখ্য সিমটম কালেকশন হচ্ছে, সব মনে রাখা মানুষের খুব কষ্টকর হবে। উনি কিন্তু রেপার্টরি কাজ আরম্ভ করেছিলেন, নিজের হাতের লেখায় ওই সিমটম ইন্ডেক্স উনি করছিলেন। করতে করতে 1816 সালে 1817 সালে আমরা হ্যানিম্যানের জীবনী যে লিখেছে ডক্টর হেল, সেখানে পাই যে 4239 পাতা নাকি হয়েছিল। হ্যানিম্যানের সময় তো 99টা 100টা ওষুধ ছিল, ওনার 100টা ওষুধ থেকেই উনি প্রায় ওনার হাতের লেখা পেজে, কত বড় কি পেজের সাইজ ছিল আমরা বলতে পারছি না, লন্ডনের হেলস মিউজিয়ামে সেসব রাখা আছে। লন্ডনে ডক্টর হেল হ্যানিম্যানের উপরে অনেক কাজ করেছেন, তিনি একটা মিউজিয়াম বের করেছেন, হেল মিউজিয়াম। সেখানে হ্যানিম্যানের ফার্নিচার, হ্যানিম্যানের বইপত্র, হ্যানিম্যানের ম্যানুস্ক্রিপ্ট, চেয়ার টেবিল ডাইনিং অনেক কিছু রাখা আছে। তো সেসব দেখলেন না, এক ভদ্রলোক গিয়ে ওখানে দেখলেন কিছু ধর্মীয় জিনিস বলে একটা মিথ্যা প্রচার চালালেন। এই যে এক ধরনের নানান রকম লোক আছে, তার কোনো ডকুমেন্ট দিতে পারছেন না, ছবি দিতে পারছেন না, সে চার্ট বই বসে ওখানে কি কি জিনিস সাজানো আছে তার চার্ট আমি দিয়েছি, অথচ উনি নাকি দেখলেন কিছু ধর্মীয় জিনিস আছে। ওনাকে কোন বুধ সাহেব বললেন যে হ্যানিম্যানের ধর্মীয় জিনিস ওইখানে আছে, সেখানে কোনো ওইসব কিছু নেই, হ্যানিম্যানের অন্যান্য নানান রকম জিনিসপত্র আছে। তো সেইখানে সেই 4240 পাতার
রেপার্টরির কিছু পাতা, সব না থাকলেও কিছু স্যাম্পেল রাখা আছে। তো এইটা হলো হ্যানিম্যানের রেপার্টরির প্রথম ভূমিকা। উনি আরম্ভ করেছিলেন কাজ 1816, 17, 18, 19, কিন্তু উনি পুরোপুরি রেপার্টরির কাজ টানা করতে পারছিলেন না, কারণ ওষুধ পরীক্ষা হচ্ছিল, চারিদিকে শত্রু বিদ্রোহ, সেগুলো সামাল দিতে হচ্ছিল। মেটেমেডিকা পিউরা একটার পর একটা ভলুম, কিন্তু আবার 5টা ওষুধ উনি আবিষ্কার করলেন, সেগুলো পাবলিশ করছে। মেটেমেডিকা পিউরার পরের ভলুম জার্মান ভাষায় নাম ছিল আর্জিনি মেট্টিলিয়ার। তারা অর্গানন এডিশন করছে 1810, 1819, 24, 29, 33 পরপর করে যাচ্ছে। মেটেমেডিকা পিউরা ফার্স্ট ভলুম, সেকেন্ড ভলুম, থার্ড ভলুম করে যাচ্ছে। 1828 সালে ক্রনিক ডিজিজ বের করছে। পোটেন্টাইজেশন নিয়ে থিওরি, উনি কখনো বলছেন 2 বার ঝাঁকি দাও, কখনো বলছেন 10 বার ঝাঁকি দাও, কখনো বলছে ঝাঁকি দিয়ে জলের মধ্যে মিশিয়ে তার থেকে খাও। ওনাকে নানান পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, তার মধ্যেই রেপার্টরির উপরে উনি লিখে চলেছিলেন। হোমিওপ্যাথি যদি না বাঁচে তাহলে রেপার্টরি কে পড়বে, ওনার ডিকশনারি কি কাজে লাগবে, এই চিন্তা তার মাথায় ছিল। তাই পুরো সময়টা রেপার্টরির পিছনে উনি ব্যয় করতে চাননি, উনি কাজ করছিলেন। করতে করতেই 1830 সালে উনি বইটা পাবলিশ করতে চাইলেন, কিন্তু যে পাবলিশার, একটা বাঁধা ধরা পাবলিশার ওনার সব কাজ করত, বড় বড় পাবলিশারের সাথে অনেকে সম্পর্ক থাকে, আমাদের এখানে যেমন আছে দেশ পাবলিশিং, এরকম আনন্দ পাবলিশার্স, সেই পাবলিশার ওনার বইটা সেই মুহূর্তে ছাপতে পারছে না, বলছে আমাদের ফান্ড টাকা পয়সা একটু কম আছে, এবং বলল দুঃখের বিষয় তোমার এক শিষ্য, তারই এক হোমিওপ্যাথিক বই ছাপতে গিয়ে আমি টাকা শেষ করে ফেলেছি, সে বই মার্কেটে চললো না, আমি টাকাও পেলাম না, সুতরাং হ্যানিম্যান তোমার এই রেপার্টরি বই আমি কিছুদিন পরে ছাপবো। তার কয়েক মাস পরেই তার স্ত্রী ম্যাডাম হেনরিয়েটা মারা গেলেন। হ্যানিম্যানের স্ত্রী বিয়োগ হলো, পাবলিশারও সেই মুহূর্তে বইটা ছাপতে পারেনি। হ্যানিম্যানের বই কুড নট সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী আর সেই মুহূর্তে দেখতে পেল না, পরে আর বেরোয়নি। ইট ডিড নট অ্যাপিয়ার, ওই ম্যানুস্ক্রিপ্টগুলো ওইভাবে আছে। কেন বেরোয়নি সে গল্পে পরে আসছে। চলো, এটা কোন সালের গল্প বললাম? 1830 সালের গল্প। হ্যানিম্যান আরম্ভ করেছিল কখন থেকে? 1816 সাল থেকে। 14 বছর ধরে 4240 পাতা রেপার্টরি তৈরি করে সে বই আর আলোর মুখ দেখতে পেল না, কারণ পাবলিশার সেই সময় ছাপতে পারেনি, কারণ তার ওয়াইফও মারা গেলেন। হ্যানিম্যান অন্যান্য কাজকর্ম করতে লাগলেন। এই সময়ে হোমিওপ্যাথির জগতে প্রবেশ করলেন বনি হোসেন। হ্যানিম্যান যে বছরে ক্রনিক ডিজিজ বই লিখছে 1828 সালে, সেই সময়ে বনি হোসেন উনি নেদারল্যান্ডের মানুষ ছিলেন। ওখানে ইউরোপের দেশগুলোতে খুব ছোট ছোট, বাংলাদেশের জেলার মতন, পশ্চিমবঙ্গের জেলার মতন, এক একটা ছোট জেলা মানে এক একটা দেশ। তা নেদারল্যান্ড, যার বর্তমান নাম হচ্ছে হল্যান্ড, সমুদ্রের অনেকটা এলাকা হঠাৎ করে নদীতে যেমন চড়া পড়ে, সমুদ্রের কিছু এলাকা, বিস্তীর্ণ এলাকা চড়া পড়ে গিয়ে বসবাসযোগ্য হয়, সেই দেশটাই হয়েছিল নেদারল্যান্ড। একসময় ওটা সমুদ্রের মধ্যে ছিল। নেদার মানে নিচু, ওদের ভাষায় বলা হয় নেদার মানে নিচু, ল্যান্ড দ্য নিচু ল্যান্ড। এবং নিচু ল্যান্ডের জন্য কি হয়, ভারত বাংলাদেশের মতো সমতল ভূমি বেশি, আর সমতল ভূমি হলে কি হয়, প্রচুর ঘাস উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হয়। তার জন্য কি হয়, সেখানে গবাদি পশুর চাষ হয়, সেই জন্য ওখানে গরুর চাষ বেশি, আর সেই জন্য গরুর চাষ বেশি হলে কি হয়, দুধ উৎপন্ন বেশি হয়। তাই নেদারল্যান্ড আজও সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে দুধ সাপ্লাই দেয়, গুঁড়ো দুধ। এবং দুধকে আরও নষ্ট না করে, আমরা যেমন অনেক আমাদের জিনিস নষ্ট হয়, আম নষ্ট হয়, টমেটো নষ্ট হয়, ডাবের জল নষ্ট হয়, প্রিজার্ভ করতে পারছে না, চেষ্টা করছে না, ওরা দুধকেও প্রিজার্ভ করতেও চাইলো। কনডেন্স মিল্ক তৈরি করলো নেদারল্যান্ড, এবং সেই কনডেন্স মিল্ক ওরা বিভিন্নভাবে পৃথিবীতে সাপ্লাই দিচ্ছে। তো এই নেদারল্যান্ডের মানুষ ছিলেন বনি হোসেন। হ্যানিম্যান যে বছরে ক্রনিক ডিজিজ বই বের করলেন 1828 সালে, সেই সময়ে ওনার বুকের একটা ট্রাবলস হলো। তখন তো ডায়াগনোসিস ছিল না,
ল্যাবরেটরি ছিল না, মাইক্রোস্কোপ ছিল না। টিবি হয়েছিল কিনা আমরা বলতে পারি না, বইয়ে লেখা আছে উনি টিবিতে আক্রান্ত হয়েছিলেন, টিবি না হতেও পারে। হাউএভার আমরা ধরতে পারি হি হ্যাড অ্যান অ্যাটাক অফ সাম ডিস্টারবেন্স ইন দ্য চেস্ট। কিছুতেই সারছিল না। এক বন্ধুর পরামর্শ উনি পালসেটিলাক ছয় কয়েক ডোজ খেয়েছিলেন, উনি সুস্থ হলেন। তখন তো অ্যালোপ্যাথিক মেডিসিন তো ডেভেলপ ছিল না, ভালো ওষুধপত্র ছিল না। অ্যালোপ্যাথির বদনাম ছিল এই কারণে যে তখন অ্যালোপ্যাথিক ডেভেলপও হয়নি। আজকের অ্যালোপ্যাথির সঙ্গে গালাগালি দিলে তো হবে না, এখন অনেক সাইড এফেক্ট হতে পারে, কিন্তু জীবনদায়ী অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। তো বনি হোসেন এক ওয়াজ এ ম্যান অফ ল অ্যান্ড লজিক, তো যুক্তিবাদী মানুষ ছিলেন। তার পূর্বপুরুষ ছিল পাদ্রী সাহেব, কয়েক জেনারেশন ছিল গির্জার পাদ্রী, কিন্তু উনি সেদিকে গেলেন না, উনি গেলেন মিলিটারিতে। মিলিটারিও কিছুদিন ভালো লাগলো না, টিউবারকুলামের মতন চেঞ্জেবল মাইন্ড ছিল। মিলিটারি ছেড়ে দিয়ে উনি লয়ে চলে আসলেন, উনি লয়ার হলেন, কিছুদিন জজ সাহেবও হলেন, ছেড়ে দিলেন, আবার ভালো লাগলো না, গাছপালা নিয়ে পড়লেন, উদ্ভিদ জগৎ, উদ্ভিদ প্রেমী হয়ে পড়লেন। এবং হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু এস্টাবলিশড দি বোটানিক্যাল সোসাইটি অফ দ্য ইউরোপ। গাছপালাকে ভালোবাসো, এই একটা সময়ে ওনার চেস্ট ইনফেকশন পালসিটলে দিয়ে সারালেন। তারই এক বন্ধু হোমিওপ্যাথিক ডাক্তার, তার নাম ছিল ডক্টর ওহি ও হৈরশিকার। তো এইরকম র্যাশনাল মাইন্ডেড ম্যান, চিন্তাশীল মানুষ বলেছে এই হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে কি আছে, আর গাছপালার দরকার নেই, আমি এই হোমিওপ্যাথিক ওষুধই দেখব। উনি হোমিওপ্যাথিক বই বলতে তখন হোমিওপ্যাথিক দুটো, মেটেমেডিকা পিউরা আর অর্গানন মেডিসিন তিনটে, আর ক্রনিক ডিজিজ সবে বেরিয়েছে। তার পাশাপাশি দেশ, উনি তো ক্রনিক ডিজিজ তখন হাতে পাননি, অর্গানন মেডিসিন পেলেন আর মেটেমেডিকা পিউরা। অ্যান্ড হি বার্নড many midnight candles to study these two books. এই দুটো বই পড়ে উনি হোমিওপ্যাথির প্রতি আসক্ত। হ্যানিম্যানের দ্বিতীয় ওয়াইফ যেমন বলা যায়, ম্যাডাম মিলানি, অর্গানন পড়ে হ্যানিম্যানের সঙ্গে দেখা করার জন্য দৌড়ে এসেছিলেন। তো বনি হোসেন হ্যানিম্যানের সাথে চিঠির করেসপন্ডেন্স হলো, দেখা সাক্ষাৎ হতে থাকলো, এবং তিনি এত লজিক্যাল ম্যান, এত রেশনাল মাইন্ডেড ম্যান, এত চিন্তাশীল ম্যান, এত দার্শনিক মানুষ, ওই অল্প দিনের মধ্যে অনুভব করলেন যে ডিকশনারি লাগবে, ডিকশনারি দরকার, রেপার্টরি। ওদের ওখানে রেপার্টরি শব্দই বেশি ব্যবহার হতো। হ্যানিম্যানকে বললেন যে তুমি রেপার্টরি করছো না কেন? এই তো এমন একদিন আসবে তুমি 100টা ওষুধ আবিষ্কার করতে চলেছ, আরো পরে বেরোবে, মানুষ তো মনে রাখতে পারবে না। হিউম্যান ব্রেইন হ্যাজ দ্য ক্যাপাসিটি, লিমিটেড ক্যাপাসিটি, রেপার্টরি চাই। হ্যানিম্যান বললেন যে আমি তো রেপার্টরি কাজ করেছিলাম, এই পর্যন্ত করেছিলাম, 1830 সালে বের করতে গিয়েছিলাম, কিন্তু আমি আটকে গেছি। তারপরে আমি কি করেছি, হ্যানিম্যান কি করেছিলেন, ওনার দুজন শিষ্যকে দায়িত্ব দিয়েছিলেন, ডক্টর রাকার্ট এবং ডক্টর গ্রস। তিনজন শিষ্য ওনার খুব নাম করা ছিলেন, 3-4 জন, গ্রস, রাকার্ট, আর 2-1 নাম আমি ভুলে যাচ্ছি, জার, আর 2-1 আছে, সুস। তো বলে আমি দুজনকে দায়িত্ব দিয়েছি, তুমি ওদের সাথে যোগাযোগ করো এবং ওদেরকে সাহায্য করো। বনি হোসেন কন্ট্যাক্টেড উইথ ডক্টর রাকার্ট, জার। ওদের কাজ ওনার পছন্দ হলো না। অনেক বাড়িতে মহিলারা থাকে না, কাজের লোক কাজ করে, ডাক্তারবাবু বাসন টাসন কি কাজ করে, আমি হাত থেকে কেড়ে নিয়ে আবার ধুই, পছন্দ হয় না। ও কি কাজ করছে, জবা খিচুড়ি। বনি হোসেন ডিড নট স্যাটিসফাই উইথ দ্য রেপার্টরি ওয়ার্কস অফ দ্য ডিসাইপলস অফ হ্যানিম্যান। হ্যানিম্যানের শিষ্যদের কাজে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। উনি বললেন, ভালো জ্ঞানী মানুষরা কি করে, যে নিজেই আরম্ভ করে দেবো, কারো কিছু পছন্দ না হলে আমি নিজেই কাজ। হি স্টার্টেড হিমসেলফ টু প্রিপেয়ার এ রেপার্টরি।
হ্যানিম্যানকে বলল যে তোমার ছাত্রদের কাজ আমার পছন্দ হচ্ছে না, আমি কাজ করছি। এবং 2 বছরের মধ্যে 1832 সালে উনি বই বের করে ফেললেন, রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক্স। উনি মায়াজমকে গুরুত্ব দিলেন, তারপরে নন অ্যান্টিসোরিক্স, তারপরে রিলেশনশিপ অফ মেডিসিন, এরা 1832, 34, 35 সালে উনি বই বের করে ফেললেন। এবং সেই বইয়ের প্রিফেস লিখেছিলেন স্বয়ং হ্যানিম্যান। সেই প্রিফেস কারোর কাছে নেই, অরিজিনাল বইয়ের প্রিফেস আমার কাছে আছে, কারণ সেই বই পরে পাওয়া গিয়েছিল। কিভাবে পাওয়া গিয়েছিল পরে বলবো। কিন্তু হ্যানিম্যান সেই প্রিফেসে বনি হোসেনের রেপার্টরি সম্বন্ধে কম কথা বলেছে, ওষুধের পোটেন্সি সম্বন্ধে অনেক কথা বলেছিলেন। তো যাই হোক, এই জন্যেই বলা হয় বনি হোসেন ইজ দ্য ফাদার অফ হোমিওপ্যাথিক রেপার্টরিজ। অ্যান্ড দো হ্যানিম্যান prepared repertory, wanted to publish the repertory, ইংরেজি এসে যাচ্ছে, আই এম সরি, খেয়াল থাকে না। তো বাংলাদেশের ছেলেদের পক্ষে অসুবিধা হয় ওরা। তো হ্যানিম্যান যদিও রেপার্টরি বের করেছিল, বের করতে চেয়েছিল, পারেনি, বনি হোসেন সেটাকে ফুলফিল করল। এবং 3টে পার্টি 1832, 34 এবং 35-এ রেপার্টরি কাজ সমাধা করল। এর মধ্যে হ্যানিম্যানের সেই লেজে গোবরের ছাত্রেরাও কিছু বের করলো, শেয়ার মার্কেটে খুব একটা চলল না। হ্যানিম্যান 1843-এ মারা গেলেন। 1846 সালে বনি হোসেন উল্টো পথে হাঁটলেন। আমি আগেই বলেছি, হি ওয়াজ এ ম্যান অফ ল অ্যান্ড লজিক, খুব চিন্তাশীল মানুষ। উনি বললেন এত পার্টিকুলার সিমটমের দরকার নেই। নাকে ব্যথা, কানে ব্যথা, পায়ের বুড়ো আঙুলে ব্যথা, হাতের বুড়ো আঙুলে ব্যথা, এত দরকার নেই। পেনের উপরে কোন কোন ওষুধ কাজ করে, আর তার মধ্যে যদি জ্বালা করে ব্যথা হয়, পেন বার্নিং কোন কোন ওষুধে কাজ হচ্ছে। উনি পুরো ফর্মুলা চেঞ্জ করে ইন জেনারেল রেপার্টরি বের করলেন হ্যানিম্যানের মৃত্যুর 3 বছর পরে। হ্যানিম্যান মারা গেলেন 1843 সালের 2 জুলাই, যা আমরা সবাই জানি, ভোর 5টার সময়। 1846 সালে হ্যানিম্যান, এই বনি হোসেন, ওনার রেপার্টরির আমূল পরিবর্তন করে দিলেন। নাম দিলেন দ্য থেরাপিউটিক পকেট বুক, ইউজড ফর দ্য বেডসাইড অফ দ্য মেডিসিন as also to study of the materia medica pura। এত বড় নাম, সংক্ষেপে বলা হয় বনি হোসেনস থেরাপিউটিক পকেট বুক। অ্যাকচুয়ালি নাম ছিল বনি হোসেনস থেরাপিউটিক পকেট বুক ফর দ্য স্টাডি অফ materia medica pura and to see the patients at the bedside, এরকম নাম। তাহলে সমালোচনা আরম্ভ হলো বাজারে। কেন্টের হাতে গেল বই, সবাই অনেকেই ব্যবহার করতে লাগলো। কেন্ট স্যাটিসফাই হলেন না। হেরিং এর কাছে গেল, হেরিং স্যাটিসফাই হলেন না। এই দুজন তার বড় শত্রু হয়ে দাঁড়ালো। বলল না, এত জেনারেলাইজেশন করা যাবে না, সব সময় জেনারেশন মিলবে না। সব জায়গায় শীত বেশি, ঠান্ডা, গরমে রিলিফ হচ্ছে আর্সেনিক, কিন্তু আর্সেনিকের মাথা তো গরমে রিলিফ হয় না, মাথা ঠান্ডা চাই। ঠান্ডা জিনিস খেতে চাইছে, সব সময় গরম জিনিস খেতে চাইছে, গরম কভার খেতে চাই, গরমে রিলিফ হচ্ছে সাইলিসিয়া, কিন্তু ঠান্ডা খেতে চাইছে পেটের ক্ষেত্রে, এতে মিলল না। বনি হোসেন ওয়াজ ভেরি ব্যাডলি ক্রিটিসাইজ। এরা দুজন বনি হোসেনকে খুব ক্রিটিসাইজ করল, বললো টু জেনারেলাইজেশন করে ফেলেছে, খুব সংক্ষিপ্ত করে ফেলেছে, তুমি মানতে পারছে না বাপু। হেরিং বিদ্রুপ করে বললেন ইট ইজ ওভার সিম্পলিফিকেশন, খুব বেশি সিম্পলিসিটি করে ফেলেছো, এই জিনিস মানা যায় না। কেন্ট বলছে, কেন্টের বইয়ের ভূমিকাতে পড়বে, বলছে বনি হোসেনের অনেক জিনিস আমি পছন্দ করি, কিন্তু এই জিনিসটা আমি মানতে পারছি না। ফলে বনি হোসেনের বই অনেকেই আর মানতে চাইল না, কিন্তু তা সত্ত্বেও অনেকের হাতে হাতে বনি হোসেনের বই চলতে থাকে। তাহলে হ্যানিম্যানের সময় থেকে যে রেপার্টরি, ও একটা কথা বলতে ভুলে গেছি, হ্যানিম্যানের
কিন্তু রেপার্টরি আরও আগে একটা ভূমিকা মতন করেছিল 1805 সালে। তখন 27টা ওষুধ মাত্র আবিষ্কার হয়েছিল। ওরা প্রুভিং 1790 সাল থেকে 1805 এই 15 বছরে হ্যানিম্যানের 27টা ওষুধ পরীক্ষা করা হয়ে গিয়েছিল। প্রথম রেপার্টরি যদি বলতে আমরা বুঝি, হ্যানিম্যান লিখতে আরম্ভ করেছিল রেপার্টরি আকারে 1816 সাল থেকে, কিন্তু 1805 সালে উনি একটা বই বের করেছিলেন, যে বইয়ে উনি একটা ওই 27টা ওষুধের লাস্টের দিকে গিয়ে একটা ইন্ডেক্সিং করেছিল। জ্বরের জন্য এই মেন ওষুধ, পেট ব্যথার জন্য এই মেন সিমটম, কানে ব্যথার জন্য এরকম মেন সিমটম, একটা ইন্ডেক্সিং। অ্যান্ড দ্যাট ইন্ডেক্সিং উই মে কল দ্য প্রোজেনিটর অফ দ্য হোমিওপ্যাথিক রেপার্টরি। রেপার্টরির আসল ভূমিকা বলতে যদি আমরা বুঝি, হ্যানিম্যানের কিন্তু সেই কাজটাই প্রধান ভূমিকা ছিল। 1805 সালে উনি যে বইটা লিখেছিলেন, বইটা কিন্তু জার্মান ভাষায় লেখেননি। হ্যানিম্যান তো কোনো কিছুই ইংরেজি ভাষায় লেখেননি, সব জার্মান ভাষায় পরে লিখেছেন, কিন্তু ওই বইটা ছিল ল্যাটিন ভাষায়। আর সে বইটার নাম কি ছিল কেউ জানেন? 1805 সালে হ্যানিম্যান যে বইটা লিখেছিল, বইটার নাম ছিল ল্যাটিন ভাষায় ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইনসানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস। কি বললাম? ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইনসানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস। মানুষের শরীর এবং মনের, সুস্থ মানুষের শরীর এবং মনের উপরে পরীক্ষা করে যে সিমটম পাওয়া গেছে সেইগুলোই আমি লিপিবদ্ধ করলাম। সো কেন্ট নিচে আবার ম্যাথমেটিক্যাল রেপার্টরি বইয়ে হাত দিত, বললো বনি হচ্ছে না, বই দিয়ে চলবে না। কেন্টের আগে হাত দিল ডক্টর লিপি। 1838 সালে ডক্টর লিপি রেপার্টরিতে হাত। ডক্টর লিপি রেপার্টরি কেন্টের হাতে আসলো। কেন্ট তখন হোমিওপ্যাথিতে নূতন। কেন্ট অ্যালোপ্যাথির মতন একটা চিকিৎসা ব্যবস্থা ছিল, সেইটাই উনি করতেন। তার নাম ছিল আমেরিকায় একলেকটিক ট্রিটমেন্ট। একলেকটিক ট্রিটমেন্ট। কেন্ট অ্যানাটমি পড়াতেন। হোমিওপ্যাথি তখন সবে আমেরিকায় ঢুকছে, অনেকে করছে টরছে, কিন্তু কেন্ট অত গুরুত্ব দেয় না। কেন্টের ওয়াইফ খুব অসুস্থ ছিলেন। ওনার মেন সমস্যা লাস্টের দিকে দাঁড়ালো ঘুম হয় না, রাতের পর রাত অনিদ্রা। আমাকে কি একটু ঘুমের ওষুধ তোমরা দিতে পারো না? ওনার ওয়াইফ বারবার বলছিলেন। কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে ওনার প্রফেসরদের দেখিও ওনার ওয়াইফকে কেউ ঘুম পাড়াতে পারেনি। সেই পাড়াতেই প্র্যাকটিস করত একজন হোমিওপ্যাথ, বৃদ্ধ হোমিওপ্যাথ, তার নাম ছিল ডক্টর ফেলান। তো ওই ফেলানকে চিকিৎসা করেনি, ওই চেম্বারটা দেখেছিলেন ওনার ওয়াইফ। বললো ওই বুড়ো ডাক্তারটা, ওকে একবার দেখানো যায় না কি হোমিওপ্যাথি বলে চিকিৎসা করছে? হো হো করে হেসেছিল। কেন এত বড় বড় একলাকটিকের ডাক্তারদের দেখালাম, আর তুমি কিনা বলছো ওই বুড়ো হোমিওপ্যাথ না কি নাম বেরিয়েছে একটা, ওকে দেখাতে? ঠিক আছে, যখন ওয়াইফ মৃত্যুসজ্জায় আছে, তার শেষ অনুরোধটা আর অবহেলা করি কেন? ফেসবুকে ক্লাস হচ্ছে, নোটিশ দিয়েছি, ফলো করে না। অঙ্কিতা সেন ত্রিপুরা থেকে বলছে এখনো লিঙ্ক পেলাম না, এই ক্লাস সে করছে না, লিঙ্কের আশায় বসে আছে। অদ্ভুত এই সমস্ত লোকজন। তো ফিলানকে ডাকা হলো। ফিলান অনেকক্ষণ ধরে কেস টেকিং করছেন। কেন্টের কেউ হাসি পাচ্ছিল, কি খেতে ভালো লাগে কি লাগে না, পিপাসা কেমন, এই সমস্ত নিয়ে যখন প্রশ্ন করছে, কেন্ট বলছে আমার খুব হাসি লাগছিল এবং আমি পাশের ঘরে গিয়ে পড়া করতে চলে গেলাম, পরের দিনের অ্যানাটমি ক্লাস করতে চলে গেলাম। তো ফেসবুক ফলো করুন, ক্লাস করতে গেলে ফেসবুকটা ফলো করতে হবে। ফেসবুকে নোটিশ দিয়েছি, আজকের ক্লাসটা ওপেন, ফেসবুকে নিচ্ছি, এখন ক্লাস নিচ্ছি।
আপনি সেটা দেখলেন না, লিখছেন আমি লিঙ্ক পেলাম না। ক্লাস চলছে ফেসবুকে। তো উনি পালসিটিলা কয়েক ডোজ বড়ি একটা কাপে জল চেয়ে তার ভিতরে কয়েকটা বড়ি দিয়ে চলে গেলেন। বললো আমি এখন 2 চামচ খাইয়ে দিয়ে যাচ্ছি, আর 2 ঘন্টা পর পর তোমরা 2 চামচ করে দিও। তো কেন বললো আমি কোনো ভদ্রতাও রাখিনি, ওনাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে যায়নি। চিটিংবাজি করে গেল। চিটিংবাজের সাথে আবার ভদ্রতা কিসের? এটাকে চিকিৎসা বলে? তো দুই চামচ ওই ফেরান সাহেব যা খাইয়ে দিয়ে গেছিলেন, কেন পাশের ঘরে পড়াতে গেলেন। 2 ঘন্টার জায়গায় 3-4 ঘন্টা পরে উনি আসলেন, ওনার খেয়াল ছিল না। এসে দেখেন যে ওনার ঘুমাচ্ছে। ক্লাসটা ফেসবুকে ওপেন দিচ্ছি, আমার ক্লাস করতে গেলে ফেসবুক ফলো করতে হবে। ফেসবুকে বিশাল নোটিশ দিয়েছি যে আজকের ক্লাসটা ওপেন ফেসবুকে করাচ্ছি, যেহেতু সবাইকে লিঙ্ক দেওয়া সম্ভব হয়নি। আপনি ক্লাস করছেন না, ফেসবুক দেখছেন না, তাহলে আপনি লিঙ্ক চাইছেন কেন? ক্লাস আজকে হচ্ছে, আপনি এখন লিঙ্ক চাইছেন কেন? লোকে ওখানকে লিখে দিয়েছি লিঙ্কটা পরে দেওয়া হবে। এখন তো আবার 7 দিন পরে ক্লাস, এক্ষুনি ক্লাসের মধ্যে আপনার লিঙ্ক চাইতে হচ্ছে। তো Kent was astonished, surprised enough. সেইখান থেকে কেন্ট হোমিওপ্যাথিতে ঢুকলেন এবং কেন্টও অনুভব করলেন যে রেপার্টরিটা গুছিয়ে করার দরকার। তাই কেন্টের ম্যাথমেটিকা এসছে পরে, ফিলোজফি এসছে পরে, উনি আগেই লিখলেন, রেপার্টরি তৈরি করলেন। 1897 সালে হোমিওপ্যাথিতে ঢোকার কয়েক বছরের ভিতরে উনি ওই লিপি রেপার্টরিটা কালেকশন করলেন। লিপি রেপার্টরি রেখে ওই ফরম্যাটেই আরো যোগ করে করে বনিগোচনের থেকে নেওয়া নিলেন, আরো বিভিন্ন জায়গা থেকে নিলেন, ম্যাথমেটিকা পিউরা থেকে নিলেন এবং মেনলি হেরিং গাইডিংস থেকে নিলেন। উনি হেরিং গাইডিংস, হেরিংয়ের বিভিন্ন জায়গা থেকে সিমটম কালেকশন করা তাকে জোর দিলেন। এমনকি কেন্টের ম্যাথমেটিকায় যেখানে যেখানে বলা আছে সি দ্য টেক্সট, ইন দ্য টেক্সট, ওই টেক্সট বলতে কিন্তু উনি হেরিং গাইডিংকেই বুঝিয়েছেন। আর হেরিংও এরকম মাস্টার মাইন্ডেড লোক ছিলেন যে গুছিয়ে ম্যাথমেটিকার সব সিমটমগুলো তৈরি করতে হবে এক জায়গায়, আন্ডার ওয়ান রুফ। তাই ওনার ছাত্র গ্লাডউইন, ওনার ছাত্র নার, ওনার ছাত্র অস্টিন, ওনার ছাত্র পি ওয়েলস, এদের সবাইকে উনি লাগিয়েছিলেন একটা বই, কমপ্লিট ম্যাথমেটিকা আমাদের তৈরি করতে হবে। এই হেরিংয়েরও খুব সাংঘাতিক জীবনী। উনি একজন বিখ্যাত অ্যালোপ্যাথিক ডাক্তার, সার্জনের জুনিয়র ছিলেন, জার্মানিতে ছিলেন, পরে আমেরিকায় গেছেন। সেই সার্জন বলল তখন হোমিওপ্যাথিকে শেষ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল, অ্যালোপ্যাথি চলছে না, লোকে দলে দলে হোমিওপ্যাথিতে আসছিল। সেই সার্জন হেরিংকে দায়িত্ব দিয়েছিল যে একটা বই লিখতে হবে হোমিওপ্যাথি শেষ করার জন্য। সেই সার্জনের নাম ছিল ডক্টর রুবি। রুবি হেরিংকে বলল তুমি হোমিওপ্যাথির বিরুদ্ধে একটা বই লেখো তো, একেবারে শেষ করে দিতে হবে হোমিওপ্যাথিটাকে। হেরিং চাইল কি, কিছু না পড়ে তো লেখা যাবে না, কিছু তো পড়তে হবে। পড়তে গিয়ে উনি পেলেন আর নষ্ট করবেন কি, উনি হোমিওপ্যাথির ভক্ত হয়ে গেলেন। যে না, এর মধ্যে তো আসল কথা আছে, এর মধ্যে তো সারবার্তা আছে। সেই হেরিং সব ছেড়ে ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি চলেন। আমাদের কলকাতার ডাক্তার মহেন্দ্রলাল সরকার এরকম হোমিওপ্যাথি বিশ্বাস করতেন না। তারপর মর্গানের ফিলোজফি, ওকে বাবু রাজেন দত্ত বলে একজন ছিলেন, মর্গানের ফিলোজফি বই দিয়েছিলেন। সেই বইটা পড়েই ওনার মনে হলো না, হোমিওপ্যাথির ফিলোজফি তো আছে, লজিক আছে। তারপরে হোমিওপ্যাথিতে এসেছিলেন। তো সেই জন্যেই হেরিংকে খুব গুরুত্ব দিতেন কেন। তো হেরিংয়ের গাইডিং সিমটমস থেকে বেশিরভাগ নিয়ে উনি তৈরি করলেন 1897 সালে রেপার্টরি অফ দ্য সিমটমস অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা।
এই বই করতে গিয়ে অনেকে অনেক খাটুনি করতে হয়েছিল, ওনার চোখের দৃষ্টি কমে গিয়েছিল, টাকা জোগাড় করতে কষ্ট হয়েছিল। বই যখন রেডি করলেন, আমরা ভাবতে পারি না রবীন্দ্রনাথের লেখা যেমন আমরা সারা জীবনে পড়ে শেষ করতে পারবো না, মানে বুঝতে পারবো না, কেন্টের রেপার্টরিও তা মানুষ কি করে যে এত পরিশ্রম করতে পারে 3-4 বছরের মধ্যে, ইট ইজ বিয়ন্ড ইমাজিনেশন। ওই ভেঙে ভেঙে সব এদিকটা ওদিক, ওদিকটা এদিক করছে। কিন্তু একটা লোক কি করে এত পরিশ্রম করলো হোমিওপ্যাথিতে ঢোকার 3-4 বছরের মধ্যে। ছাপতে গেল, তখন উইলিয়াম বরিক, তার একটা পাবলিশার এবং ওষুধের দোকান হয়েছে। প্রথমে ফিলাডেলফিয়ায় ছিল, পরে ওটাকে ট্রান্সফার করে সান ফ্রান্সিসকোতে নিয়ে আসে। ভুল বললাম, প্রথমে সান ফ্রান্সিসকো ছিল, পরে ফিলাডেলফিয়ায় নিয়ে আসে। উনি বরিকের সঙ্গে দেখা করলেন যে আমার এই বইটা ছাপতে চাই, হোমিওপ্যাথির উন্নতি হবে। বরিক দেখলেন, কিন্তু বললেন, বাপু তোমার এই বই ছাপতে গেলে তো অনেক টাকা লাগবে, কমপক্ষে হিসাবে দেখা যাচ্ছে $9,000 লেগে যাবে। তখনকার দিনে তো সেই টাইপ ধরে ধরে বসিয়ে করতে হতো, অফসেট প্রেস এসব ছিল না। কিন্তু $9,000 তো আমি এখন এই মুহূর্তে খরচ করতে পারবো না। কেন্ট ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলেন। কিন্তু বইটা ছাপতে হবে, কি করে ছাপা যায়? উনি জনে জনে হোমিওপ্যাথিক ডাক্তারদের, তখন উনি অ্যানাটমি পড়ান, ম্যাথমেটিকা তাও সবে পড়াচ্ছেন, বিভিন্ন ডাক্তারের সাথে করেসপন্ড করলেন যে বইটা ছাপার দরকার, তোমাদের সবারই কাজে লাগবে, আমার একার জন্য নয়। টাকা কালেকশন করা যায় কি করে চিন্তা করো। ঠিক হলো, সবাই মিলে 200 জন। কেন্ট বলল, আমার কাছে $3,000 আছে, আমি বাপু $3,000 স্পেন্ড করতে পারি, আর $6,000 কি করে তোলা যায় বলো, বরিকান ট্যাপেলে দিয়ে বইটা ছাপি। চিন্তা করে 200 জন ডাক্তারকে ঠিক করা হলো যে তারা সবাই $30 করে দিক, $30 করে। $30 ইন্টু 200, $6,000 উঠে যাবে, তার বইটা ছাপা। So the peoples of the Kent contracted 200 homeopathic physicians to buy every copy of the book at the cost of $30 per copy. কিন্তু কি হলো? বিশ্বাসঘাতকতা শুধু পলাশীর আম বাগানে হয়নি। বিশ্বাসঘাতকতা পৃথিবীর সব দেশেই সর্বত্র বিরাজমান। It was in everywhere. It will be everywhere. Victory and victory. At the last moment, বই ছাপা চলছে, রেডি। At the 11th hour, 100 homeopathic physicians did not support. আমরা আর বই নেব না, আমরা খবর পেয়েছি এই বই কেজি দরে বিক্রি করতে হবে, কোনো কাজে লাগবে না। They withdrew their demands. Kent was at ocean, at deeper ocean. সমুদ্রে পড়ে গেল লোকটা। প্রেসে বই, টাকা দেবে না, কি করবে? একটা সুন্দর দিঘির, বড় দিঘির মধ্যে যখন রাজহাঁস ঘুরে বেড়ায়, সাদা রঙের হাঁস, উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে, তখন পরপর চলে যায়, দেখা যায় না তার পা দুটি কিভাবে মুভমেন্ট করছে, তবে সুন্দরভাবে ভেসে যাচ্ছে। প্রতিটা মানুষের সাকসেস দেখে হিংসা করি আমরা, জেলাসি করি। কে কত রাত জেগেছে, কে কত পরিশ্রম করেছে, কে কত খেটেছে, তার ইতিহাস কজনে জানে। মান্নাদের সেই গান আছে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কি করলো কেন্ট? It was James Tyler Kent, the Hercules. মহৎ মানুষেরা সারেন্ডার করতে চান না। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, অসম্ভব বলে কোনো কথা আমার অভিধানে নেই।
Did the lion-hearted personality surrender among the low-minded homeopaths? Did the Hercules surrender among the mean-minded homeopaths? Did the brave hearts surrender among the selfish giants? The answer is only one. No, no, no. He didn't surrender. So what he did, তাহলে সে কি করলো? He and his wife Clara Louise, তার প্রথম ওয়াইফ মারা গিয়েছিল। এক হোমিওপ্যাথিক স্টুডেন্ট যার চিকিৎসা করতেন কেন্ট, তাকেই তিনি বিয়ে করেছিলেন, তার কাজে সাহায্য করতেন তিনি। শর্টহ্যান্ড করে কেন্টের নোট দিতেন। He and his wife Clara Louise managed the required amount of dollars from their own pocket and from the different sources. বিভিন্ন জায়গা থেকে কেন্ট আবার দৌড়াদৌড়ি ছুটি করে বইয়ের কাজ চলছে প্রেসে। আজকের কেন্টের রেপার্টরি কেনার জন্য দৌড়াচ্ছ, বিজেন পাবলিশার লাখ লাখ বের করছে। কি করেছিল লোকটা? He was mad. He collected the required amount from different sources. He went doors and doors of everybody. Requested, please purchase one book, one copy. Otherwise, I am in great trouble. Who shows his great love for homeopathy? Who shows his greatness for homeopathy? Who shows his great dedication for homeopathy? Who shows his great amazingness for homeopathy? So deep, so violent, so severe and so penetrating. The book saw the light of the world. বই বেরিয়ে আসলো 1897 সালে, যে সালে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম। পৃথিবী অবাক হয়ে গেল। তখনকার আমেরিকার সব থেকে শিক্ষিত হোমিওপ্যাথ হিসেবে যার নাম ছিল স্টুয়ার্ট ক্লোজ, সম্ভাষণ করলেন, কেনকে ডাকলেন। কি অসাধ্য সাধন তুমি করেছো, ব্রেভ হো মাই বয়। বিভিন্ন ক্লাব থেকে কেনকে ডেকে স্বাগতম। তার এই কষ্ট, এই পরিশ্রম অনেকেই জানল না। কেন্টের বই বের। And up to this, there are hundreds and hundreds of repertory have been published throughout the whole globe, and the Kent's repertory is the most authentic, most reliable, and the best, and the best. ডক্টর শঙ্করন বলছে, আমি ডেইলি অন্তত 50 বার এই বই প্রত্যেক দিন উল্টাই, আর প্রত্যেকবার মনে হয় হাউ জাইগান্টিজম, কি সাংঘাতিক কাজ এই ভদ্রলোক করেছেন। প্রত্যেকবার আমি তাকে স্যালুট করি। ডক্টর পিয়ার স্মিথ বলছেন, অত কথা আমি বলবো না, আমি দুটো শব্দ বলবো, ইট ইজ গোল্ডেন বুক, সোনার বই। ইট ইজ গোল্ডেন বুক। সো কেন্টস রেপার্টরি বাজারে বোনিং হোসেনের রেপার্টরি ব্যাকডেটেড হয়ে গেল, আর কেউ ব্যবহার করতে চাইল না। কিন্তু কেন্ট রেপার্টরির প্রত্যেক বইয়ের মেরিট ডিমেরিট আছে। কেন্টের বই অনেক ডিমেরিট আছে, আমাদের সেগুলো দায়িত্ব আছে রেকটিফিকেশন করার। আমরা না করে খালি যদি সমালোচনা করি তাহলে তো হবে না। অনেক নতুন ওষুধ কেন্টে নেই, ঢুকাতে হচ্ছে, সিনথেসিসে ঢুকিয়েছে। কেন্টের বইয়ের আরেকটা বড় দোষ, যেটা সবাই ইউজ করে, আমি বলে দিচ্ছি, তা নাহলে কিন্তু বিপদে পড়তে হবে সবাইকে। মেন রুব্রিক্স যেমন ইরিটেবল, রাগ বেশি। একটা উদাহরণ দিচ্ছি আমি, রাগ বেশি, নাক্সভাম নেই, কথার কথা বলছি। তারপরে সাবরুব্রিক যখন বলা আছে রাগ বেশি, পরে লাভটা ঝগড়ার পরে নাক্সভাম ফার্স্ট গ্রেড, কালো কুচকুচি, কিন্তু মেন ওষুধের মধ্যে নেই। তুমি যদি সাবরুব্রিক না দেখতে, মেন ওষুধ দেখতে, আমি দেখি তো রাগ বেশি, আমার অন্যান্য ওষুধ মিলছে, নাক্সভাম রাগ বেশিটা আছে কিনা, নাক্সভাম নেই, তুমি বেরিয়ে চলে গেলে। কিন্তু সাবরুব্রিকে যা থাকবে মেন রুব্রিকে থাকবে না কেন? আমি শোকেসে একটা মাল দিয়ে রেখেছি, আমার গোডাউনে নেই, তা হবে কেন? মেন রুব্রিক্স মানে গোডাউন, আমার স্টক, যা যা মাল আছে আমার, আমাকে তো ভুল উল্টো বললাম,
আমি শোকেসে সব দিয়ে রেখেছি, আমার গোডাউনে তা নাই। তাহলে এই একটা মেরিট ডিমেরিট। ড্রাগস সাব রুব্রিকে আছে কিন্তু মেন রুব্রিকে নেই। আবার সাব রুব্রিকে আর মেন রুব্রিকে গ্রেডিং এর গন্ডগোল আছে। হয়তো সাব রুব্রিকে দিয়েছে থার্ড গ্রেডে, সরি মেন রুব্রিকে দিয়েছে থার্ড গ্রেডে, তুমি সাব রুব্রিকে পাচ্ছ ফার্স্ট গ্রেডে। এইগুলো ঠিক করতে হবে আমাদের। আমি এগুলো সব ঠিক করছি অনেক জায়গায়। সো কেন্ট রেপার্টরি প্রথম বেরোলো 1897 সালে। ওনার ছেলেরা স্টুডেন্টরা মডিফাই করলো, কাজকর্ম করলো, সেকেন্ড এডিশন বের করলেন 1908 সালে। 1913 সালে 14 সালে উনি থার্ড এডিশনের জন্য রেডি করলেন, কাগজপত্র সমস্ত সব উনি নিজের হাতে কারেকশন করলেন। সেগুলো ওই ফাইনাল জেনারেল রেপার্টরিতে পিয়ার স্মিথ দিয়ে গেছে। কাজ করছেন, বললেন এই রেপার্টরি থার্ড এডিশনটা গুছিয়ে করার পরে তারপরে আমি একটা হোমিওপ্যাথির উপর আরেকটা বই লিখব, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ আমি পড়াতে চাইছি, বলতে চাইছি, সবকিছু মিলিয়ে হোমিওপ্যাথির জন্য একটা ভালো বই আমি লিখব। কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি কিছুদিনের জন্য আমার ছেলেবেলার যে জায়গা মন্টেনা শহর, মন্টেনা শহরে যেতে চাই। আমি শুধু বলার মতন বলি না, খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। কেন্টের এই এখন যে লাইনটা বলতে চাইছি, আমার চোখ পেটে জল আসছে। আমি খুব সংবরণ করছি কষ্ট করে। আমি একটু বিশ্রাম নিতে যাব মন্টেনা পাহাড়। ওনার ছোটবেলার সে জায়গায় উনি পৌঁছালেন। 4-5 দিনের মধ্যেই তিনি চলে গেলেন। কিছু এডিশন আর কেন্টের করা হলো না। হোমিওপ্যাথির জন্য একটা আলাদা বই লেখাও আর হলো না। মন্টেনা পাহাড়ে সাদা তুষারে তিনি ঢাকা পড়লেন। অনেকে অনেক কিছু লিখেছিলেন। হোমিও জগৎ কেঁদে উঠেছিল। মাত্র 67 বছর বয়সে তিনি ছিলেন। লন্ডনের ইউজিন অস্টিন লিখছেন, Prometheus, like thy flame bright, you have brought upon us a ray of light. From Hanuman's shining path is so fond, it blazing wondrous realm beyond. Help for poor groping humankind, you are the paradise on earth we will find. Death of you, no. Thy living law, its seeds will show. তোমার বীজ থেকে বপন হবে। That good diffused memor abundant to grow. Kent never died, Kent cannot die. কেন্টের পরে আসলেন আমেরিকার হোমিও জগতে আর একজন দিকপাল ব্যক্তি, ডক্টর সাইরাস ম্যাক্সওয়েল বোগার, সিএম বোগার। ডক্টর বোগারকে বলা হয় একজন শিক্ষিত হোমিওপ্যাথ, খুব কম কথার লোক। ডক্টর শঙ্করন তার একটা রেপার্টরি বই ডক্টর বোগারকে উৎসর্গ করে লিখলেন, এ হোমিওপ্যাথ অব হিমালয়ান ক্যালিবার। এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। বোগারের মেটিমেডিকা সিনোপটিভ কি, এটা অত্যন্ত ভালো মেটিমেডিকা, কিন্তু বুঝতে অসুবিধা।
খুব আস্তে আস্তে বুঝে পড়লে দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল বুক, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি বুক যেখানে মডালিটিস সবার আগে দেওয়া। কারণ বোগার মডালিটিসকে সব থেকে বেশি দাম দিতেন। উনি ওনার রিপোর্ট, উনি মডালিটিস সিনোপটিক কি মডালিটিস দিয়েই বই আরম্ভ করেছে ডক্টর বোগার। বোগার বনি হোসেনের খুব ভক্ত ছিলেন। বলেন বোগার বনি হোসেন লাস্টে এত জেনারেলাইজেশন করলো কেন? আগে কি করেছিল? বনি হোসেনের সব পুরানো বই পড়বো আমি। উনি বনি হোসেনের সব পুরানো বই পড়তে আরম্ভ করলেন, ওই রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক, নন অ্যান্টিসোরিক। দেখুন না, বনি হোসেন তো আগে কোনো গন্ডগোল করেনি। আগে তো ঠিক পার্টিকুলার আলাদা, জেনারেল আলাদা করেছে, কিন্তু 1846 সালে উনি এই কাণ্ডটি করলেন। আর এই কেন্ট, হেরিং সবাই বিশ্ববাসী অনেকেই সমালোচনা করছে, আমারও পছন্দ না। তাহলে কেন্টের ওই বনি হোসেনের যে বই চাপা পড়ে গেছে, ধ্বংসস্তূপে চলে গেছে, ওই বই উনি বের করলেন। ওই বই বের করে ওই ফরম্যাটে রেপার্টরি সাজাতে আরম্ভ করলেন। কেন্টের থেকে ওষুধপত্র নিলেন, নিজে যোগ করলেন, কিন্তু গন্ডগোল করলেন। সব মানুষ এক একটা গন্ডগোল করে দেয়। উনি গন্ডগোলকে ওই বইটার নাম দিলেন, ওই বইটাই বের করলেন। প্রথমে হুবহু বনি হোসেনের যা ছিল সেই বইটা বের করলেন, নাম দিলেন এ সিস্টেমিক অ্যালফাবেটিক্যাল রেপার্টরি। কেন? বনি হোসেনের রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক যা ছিল তাই তুমি নাম, সেই নাম দিতে পারছো। বইটা, ওই বইটা মানে এখানে সামনেই ছিল, থাকলে আমি দেখাতে পারব। তো তুমি সেই নামই দিতে পারছো, পরে দেখাও। তাহলে এই বই এখনো পাওয়া যায়। জেইন পাবলিশার বের করেছে সিস্টেমিক অ্যালফাবেটিক্যাল রেপার্টরি সমান সমান বনি হোসেনের 1832 সালের বই রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক। ওই বইকে উনি এবার মডিফাই করতে আরম্ভ করলেন। এটা বের করলেন 1900 সালে, 1900 1900 সালে উনি বনি হোসেনের বই বের করলেন। বলেন এই বই তো বনি হোসেনের ঠিক ছিল এবং কেন্টের থেকে আরো ভালো ছিল। পজিশন আলাদা, লোকেশন আলাদা, অ্যাগ্রাভেশন আলাদা, এমুলেশন আলাদা, কনকমিটেন্ট আলাদা পান। তাহলে এই ফরম্যাটে আমি এটাকে বাড়াবো। অ্যান্ড হি ট্রাইড টু এনহ্যান্স, মডিফাই দিস বুক। 1900 থেকে 1905 সাল পর্যন্ত সেই বইটা উনি 1000 পাতার করে ফেললেন। 126 পৃষ্ঠার বই 1005 পৃষ্ঠায় নিয়ে গেলেন। এবার বইটা উনি ছাপলেন। বনি হোসেনের একটা ম্যাথমেটিকা বই ছিল, সেইটার নাম ছিল ক্যারেক্টারিস্টিক্স। আর কিচ্ছু না, শুধু এই নামটাই ছিল, ক্যারেক্টারিস্টিক্স। মানে ওই 100টা ওষুধ হ্যানিম্যানের সময় ওইটাকে উনি ম্যাথমেটিকা পিউরা থেকে আরো বিভিন্ন টাকার থেকে ওর মধ্যে ক্লিনিক্যাল মিশিয়ে নাম দিয়েছিলেন ক্যারেক্টারিস্টিক্স। তা বোগার আবার গন্ডগোল করলেন কি, ওইটা এর মধ্যে ঢুকালেন, ঢুকিয়ে নাম দিল বনি হোসেনস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্টরি। বনি হোসেনের ক্যারেক্টারিস্টিক্স ম্যাথমেটিকা বই ঢুকিয়েছি, আর রেপার্টরিও বনি হোসেন রেপার্টরি, কিন্তু ওইটাই হলো রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্সের মডিফাইড ফর্ম, এলাবোরেটেড ফর্ম, এনলার্জ ফর্ম, এগ্রিগেট ফর্ম, এনহ্যান্সড ফর্ম, 1805 সাল। তারপরে বইটা, ওই বই অনেকে চালাতে লাগলো, কেন্টের রেপার্টরি অনেকে দেখি। আমরা এটাকে বলি বোগারকে সম্মান দিয়ে বোগার নিজের সম্মান চাইনি। আমরা তো লেখাচোর, কতক্ষণ এর লেখা চুরি করে পেস্ট করে দেবো। বাইরের দেশের মানুষ তো এরকম নয়। বাইরের দেশের মানুষকে সম্মান দিতে লাগে। যে জন্যে যে বই একজন কেউ বের করেছে, কোনো নাম করা বই, তিনি মারা গেছেন, তার নাম কেউ মুছে দেয়। ওই বই রয়েছে, এডিশন, এডিটেড, গ্রুপ অফ এডিটর্স, লোক 5জন 10জন করে ঠিক করা হয়েছে, কিন্তু অরিজিনাল নাম ওটাই থাকবে। হি ওয়াজ দ্য পায়োনিয়ার, হি ওয়াজ দ্য পায়োনিয়ার। উনি জিনিসটা তৈরি করেছিলেন, তাকে আমরা মুছে দিতে পারি না, তাকে সম্মান দিতে হবে। তাই কানিংহামস ম্যানুয়াল অফ অ্যানাটমি, তাই গ্রেজ অ্যানাটমি তারা মনে ভূত হয়ে গেছে কবে। গাইটনস ফিলোজফি, বেস্টন টেলর্স ফিজিওলজি, তাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি তো স্রষ্টা, স্রষ্টাকে মারতে চান।
গ্রেড এডিশন করো, গ্রেড এখন 50 এডিশন চলছে, 40-45, কিন্তু গ্রেজ অ্যানাটমি থাকবে, কেন উনি অনেক কষ্ট করে কবর থেকে বডি চুরি করে রিসার্চ করে কাটি করে সব অ্যানাটমি লিখতেন। রাত্রে কুকুর ডাকতো, কবর থেকে বডি চুরি করতেন গ্রে, হেনরি গ্রে, রাজপুত্রের মতন চেহারা ছিল। 1830 সালে লিখলেন গ্রেজ অ্যানাটমি ফার্স্ট এডিশন, 1832 সালে লিখলেন সেকেন্ড এডিশন। ভাইপোর পক্স হলো, স্মল পক্স, হসপিটালে দেখতে গেল, উনি অ্যাটাক হয়ে গেলেন, 32 বছর বয়সে মারা গেলেন হেনরি গ্রে। তাই সাহেবদের ধর্ম হলো যে অরিজিনাল তাকে রাখতে হবে, এডিশন করো, মডিফাই করো, এনলার্জ করো, এনহান্স করো, রেক্টিফিকেশন করো, তার নাম বাদ দিয়ে নয়। বোকারও তাই করলেন। বনি ওশেনস কালেকশন রেপার্টরি এডিটেড বাই বোকার। আমরা বরং বোগারকে সম্মান জানানো, তুমি এত বড় খেটেছো, আমরা বলি বোগার বনি হোসেন রেপার্টরি। তুমি নিজে নাম না চাইলেও আমরা তোমাকে সম্মান দেবো, তাই আমাদের সবসময় এটাকে বলা হয় বোগার বনি হোসেন রেপার্টরি। তাহলে ফার্স্ট এডিশন বের করলেন 1905 সালে, সেকেন্ড এডিশন উনি বের করলেন 1918 সালে, থার্ড এডিশন কেন্টের মতোই অবস্থা, বের করবেন বলে ঠিক করলেন। হি ওয়াজ অ্যাটাকড বাই দি ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডে। 1835 সালে বোগার মারা গেলেন। মিসেস বোগারের কাছ থেকে বোম্বে রায় অ্যান্ড কোম্পানি বলে একটা কোম্পানি ছিল, তারা নিয়ে থার্ড এডিশন বের করেছিল। এই হলো বোগারের রেপার্টরি। তাহলে বোগারের রেপার্টরি মানে বনি হোসেনের রেপার্টরি অফ দ্য অ্যান্টিসেডিক্স ইন মডিফাই ফর্ম। তাহলে আমরা হ্যানিম্যানের প্রথম রেপার্টরির সূচনা পেয়েছিলাম, ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইনস্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস বইয়ের ভূমিকা ইন্ডেক্সে। তারপরে 1816, আমি কি বললাম, জিস্ট, অসুস্থ শরীর নিয়ে আর আমি আজকে বেশি আলোচনা করব না। তারপরে আমরা জানলাম হ্যানিম্যান 1816 সাল থেকে রেপার্টরি বের করতে করতে 4240 পাতা করেছিল। 1830 সালে ছাপতে গিয়েছিল, তার প্রথম হেনরিয়েটা মারা গিয়েছিল, এবং তার থেকে বড় কথা পাবলিশার ছাপতে চাইনি, হ্যানিম্যানের কাজ বন্ধ ছিল। এর মধ্যে বনি হোসেন হোমিওপ্যাথির জগতে চলে আসলেন, বনি হোসেন বই লিখলেন, সে বই বেরোলো 1832। বনি হোসেন পরের বছর বই বের করলেন 1834, 2 বছর পরে। তারপরে 1 বছর পরে আবার বের করলেন 1835। 3টে বই থেকে একসাথে নিয়ে 1846 বের করলেন থেরাপিউটিক পকেট বুক ফর দ্য স্টাডি অফ ম্যাথমেটিকা পিউরা অ্যান্ড ফর ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্টস অ্যাট দ্য বেড সাইড অফ দ্য ক্লিনিক্যাল ওয়ার্ড। সে বই চলছিল। তারপর কেন্ট বের করলেন রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা 1897 সালে। তারপর 1908, 1913 সালে থার্ড এডিশনের জন্য বইটা ওনার জীবদ্দশায় আর বেরোয়নি। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল, সেই বই অনেক পরে 1945 সালে বের করেছিল আমেরিকার ইয়েহার্ট অ্যান্ড কোম্পানি। ক্লারা লুইস তখন বেঁচে ছিল। তারপরে বোগার চলে আসলো হোমিওপ্যাথি, বোগারের রেপার্টরি বেরোলো। বোগার বললেন এই রেপার্টরি কার কি ভূমিকা আছে। এবারে ফিলোসফি সংক্ষেপে বলে এই 3টে মেন রেপার্টরি আমরা একটু ফিলোসফি করি। বোগার বনি হোসেন জোর দিয়েছিলেন লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। বনি হোসেন বলতো সিমটমকে কমপ্লিট করো টেবিলের 4টে পায়ের মতো। লোকেশন, উনি আরো অনেকগুলো পয়েন্ট বলেছে জার্মান ভাষায়, কুইস, কুইড, উবি, কুর, কোয়ামোডো, কোয়ান্টো, কুইবাস, অবজিনাস। কিন্তু মেইন হচ্ছে লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। কেন্ট বললেন ওইভাবে অ্যানালাইজ করলে হবে না, সিমটমকে মেইন 3টে গ্রুপে ভাগ করো। জেনারেল, পার্টিকুলার, কমন। কমন মানে ডিজিজ সিমটম, ডিজিজ সিমটম বাদ দিয়ে দাও, তাহলে এবার থেকে জেনারেল। জেনারেলকে 2 ভাগে ভাগ করো, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল। মেন্টালকে আবার 3 ভাগ ভাগ করো, উইল, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি। আমি বুঝাবো এগুলো সব পরে। আর এমনি যারা ডেলি সকালবেলা রেপার্টরি পড়াচ্ছি তাদের এমনি শেখাচ্ছি এগুলো, আর এগুলো এই ক্লাসেও ঘুরিয়ে ফিরিয়ে আমি আলোচনা করব প্রসঙ্গ। আর পার্টিকুলার নাও, যেগুলো কোয়ালিফাইড পার্টিকুলার। কোয়ালিফাইড পার্টিকুলার মানে পার্টিকুলার সিমটম when modified, when qualified
উদাহরণ, বুড়ো আঙুলে ব্যথা হচ্ছে, পেইন ইন দ্য থাম, এটা কমন, এর কোনো দাম নেই। ইজ ইট কোয়ালিফাইড? ইজ ইট আইডেন্টিফাইড? ইজ ইট মডিফাইড? এর কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ, বিশেষত্ব আছে। ঠিক, ঠান্ডা জলে ডুবালে কমছে, লিডাম প্ল্যান। ইট শুড বি মডিফাই বাই মডেল অর বাই কজেশন। কারণ আছে কিছু? হ্যাঁ, হাতুড়ি পড়েছে, হাইপারিকা। সো পার্টিকুলার সিমটমের দাম আমরা দেব when it should be qualified by causation, modalities or concomitant, যার কোনো মিল নেই, আসল রোগের সাথে কোনো মিল নেই, সম্পর্ক নেই। প্যাথোলজি দিয়ে যা বিচার করা যায় না, অঙ্ক দিয়ে যা বোঝানো যায় না। কাশি হচ্ছে, বুকে ব্যথা না হয়ে হাঁটুতে ব্যথা, কস্টিকাম, ক্যাপসিকাম। মাসিকের সময় গলায় ব্যথা, ম্যাককার, ল্যাক্কানাইনাম। মাসিকের পেটে, তলপেটে পিরিয়ড ব্লাড বেরিয়ে যাচ্ছে, গলায় ব্যথা হবে কেন? মাসিকের সময় কান ভোগ করছে, ক্রিয়োজেন। মাসিক পিরিয়ডের সময় মিল্ক ইন দ্য ব্রেস্ট, আনম্যারিড গার্ল, মার্কুরিয়াস। সো এগুলো হচ্ছে কনকমিটেন্স। তো পার্টিকুলার সিমটম যখন মডিফাইড বাই কনকমিটেন্ট আর কজেশন, সেন্সেশন, এসব থাকবে। তো কেন ভাগ করলো জেনারেল অ্যান্ড পার্টিকুলার। জেনারেলের দাম বেশি মেন্টাল, তারপরে ফিজিক্যাল অ্যান্ড পার্টিকুলার। ফিজিক্যাল জেনারেল দাম দিল ডিজায়ার, কি খেতে ভালো লাগে না লাগে। ডিজায়ার, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, আর্জেন্টাম নাইটিকাম, লাইকোপোডিয়াম, সালফার, মেডোরিনাম, সিনা, মার্কুরিয়াস, সিপিয়া। ডিজায়ার ফর সল্ট, নেট্রামিউর, মেডোরিনাম, ল্যাক্কানাইনাম, আর্জেন্টাম নাইটিকাম, কস্টিকাম, কোনিয়াম। ডিজায়ার ফর সাওয়ার, পিপার সালফার, ফ্লোরিক অ্যাসিড, ল্যাকেসিস, ল্যাক্কানাইনাম, অ্যান্টিউক্লোর। ডিজায়ার ফর চিলি, লঙ্কা, ফ্লোরিক অ্যাসিড, সিপিয়া, পিপার সালফার, স্যাঙ্গুইনেরা ক্যানাডেন্সিস, কালসেটিলা। সো ডিজায়ার, কি খেতে ভালোবাসে। ডিজায়ার ফর কলা, ব্যানানা, থেরিডিয়াম। ডিজায়ার ফর মিট, টিউবারকুলিনাম, লিলিয়াম টিক, ম্যাক্কার, কস্টিকাম, ক্যালকেরিয়া ফস। অ্যাভারশনের দাম না বলছে জেনারেল সিমটম, যেগুলো পেশেন্ট ইন জেনারেল। হাত চাইছে না, পা চাইছে না, রোগীর মন চাইছে, রোগীর ভিতর থেকে চাইছে। অ্যাভারশন টু ব্রেড, ল্যাক্টামিউ। অ্যাভারশন টু ভেজিটেবলস, ল্যাক্টাম সল। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করছে না, গ্রাফাইটিস, ফসফরাস। সো অ্যাভারশন। ডিজাগ্রি, খাবার সহ্য হচ্ছে না, বাঁধাকপি সহ্য হচ্ছে না, পেট্রোলিয়াম, লাইকোপোডিয়াম, ব্রায়োনিয়াম। রুটি সহ্য হয় না, ন্যাট্রামিউর, ন্যাট্রাম সল। লবণ সহ্য হয় না, সাইক্লামেন, মার্কুরিয়াস, ফসফরাস। সো ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, পিপাসা, পিপাসা বেশি, আর্সেনিক অ্যালবা, ব্রায়োনিয়া, মার্কুরিয়াস, ভিরেট্রাম অ্যালবা। পিপাসা নেই, মুখ শুকিয়ে যাচ্ছে তো পিপাসা নেই, নাক্স মস্টেটা, অ্যান্টিমটা, এপিসমেল, ইটুদা, স্ট্রাবিসেগ্রিয়া। সোয়েট, ঘাম, ঘাম খুব বেশি, রদ্দর করে ঘামছে, কোনিয়াম, শাম্বুকাস, পিপার সালফার, মার্কুরিয়াস, ভিরেট্রাম অ্যালবা। ঘাম নেই, নাক্স মস্টেটা, পেট্রোলিয়াম। ঘামে খুব দুর্গন্ধ, মার্কুরিয়াস, ব্যাপটিসিয়া, পাইরোজেন, সাইলিসিয়া, ক্যালকেরিয়া কার। ঘামে কাপড়ে দাগ লেগে যাচ্ছে, মার্কুরিয়াস, সাইলিসিয়া, সারসাপেরিলা। সো সোয়েট। খিদে, অ্যাপেটাইট, রাক্ষসে খিদে, প্রচুর খিদে, খাই খাই ভাব, আয়োডাম, লাইকোপোডিয়াম, সোরিনাম, চেলিডোনিয়াম। খিদে নেই, অবক্তি, কিচ্ছু খাবে না, না না, কলচিকাম, নাক্সবাম, পালসেটিলা, রায়োনিয়া। সো থার্স্ট, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, ঘুম, স্লিপ,
ঘুম আসছে না, রাত 2-3টে বাজছে, ঘুম আসে না। অস্টিকাম, সালফার আসছে, অল্প একটু হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। কপিয়া, সালফার, ক্যালিকার। সো ঘুমের ড্রিম, স্বপ্ন, ড্রিম, যে স্বপ্ন দেখছি আমাকে কেউ মার্ডার করে দেবে, একটু চাকু নিয়ে ঘুরছি, আমাকে মার্ডার করে দেবে, ল্যাকেসিস। এই সিমটমের উপর একটা নেপ্রোটিক সিনড্রোম সারিয়েছিলেন ডক্টর বি এন চক্রবর্তী। ড্রিমস অফ অ্যাসাসিনেশন, ড্রিমস অফ অ্যাসাসিনেশন, আমি যেন আই 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 উড বি মার্ডার্ড। চোর ডাকাতের স্বপ্ন, সাদা ভূতের স্বপ্ন দেখে রোগী সারিয়েছিলাম সারসেপারিলা রেপার্টরি দেখে। রোজ দেখি সাদা ভূত এসে আমাকে ধরতে আসছে। অ্যান্ড দিস পিকুলার সিমটম ইন রেপার্টরি কন্টেন্স অনলি ওয়ান সিঙ্গেল মেডিসিন, সারসেপারিলা। আরও কিছু, তার পায়ের তলা ফাটতো। দিস ইজ এ পিকুলার সিমটম অফ সারসেপারিলা। পায়ের তলায় ফাটে আর সাদা ভূতের স্বপ্ন। আই প্রেসক্রাইব সারসেপারিলা অ্যান্ড দ্য পেশেন্ট ওয়াজ কিওরড ফ্রম দ্য রিনাল স্টোন আর অন্যান্য সিমটমস। সো ড্রিমস অফ ফলিং ফ্রম দ্য হাইট, উপর থেকে পড়ে যাচ্ছে, ক্ষুধা, এসব নানান রকম। ক্যাসেস কোল্ড ভেরিয়ে দিলি সর্দি কাশি লাগে, হেমারিজিক ডায়াথেসিস, রক্ত চট করে বন্ধ হতে চায় না, ফসফরাস, ক্রিওজোট, ইপিকাক, ল্যাকেসিস, সাবাইনা, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। হিলিং অব উন্ড ডিলেড, ঘা পাঁচড়া শুকাতে চায় না, পেট্রোলিয়াম, মার্কুরিয়াস, হিপার সালফার, গ্রাফাইটিস, সাইলিসিয়া। সো দিস ইজ দি ফর্মুলা অফ কেন্ট। মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, পার্টিকুলার। বোগার বললেন না, মডালিটিসের দাম বেশি দেবো আমি, মাইন্ডের থেকেও বেশি দাম দেবো। কারণ মাইন্ড সিমটম ফ্লাকচুয়েট হতে পারে একটা মানুষের। কে বেশি সেন্টিমেন্টাল, কার রাগ বেশি, কার রাগ কম, এসব বোঝা মুশকিল। কিন্তু মডালিটিস ইজ ফিক্সড, ইট ইজ স্পেসিফিক, আরবিট্রারি। কটায় বাড়ে? ঠিক 3টেই বাড়ে। সো বোগার মডালিটিসের দাম সব থেকে বেশি। He had given more specific value in modalities. তারপরে তাই তিনি সেই জন্য আলাদা বই বের করলেন, টাইম। এবং মডালিটিসের মধ্যে কোনটার দাম বেশি দিলেন? টাইম। টাইম ইজ এ স্পেসিফিক ফ্যাক্টর। সকাল 7টার সময় বেশি বাড়ছে ইউপিটোরিয়াম পারফোলিওটাম, 9টায় বেশি, 7টা থেকে 9টার মধ্যে ইউপিটোরিয়াম, 10টায় ন্যাট্রামিউর, 11টায় সালফার, 12টায় জিঙ্কাম মেটালিকাম, 1টা থেকে 2টোর মধ্যে আর্সেনিক, 3টের সময় এপিসমেল, বেলেডোনা, ক্ষুধা, 4টে থেকে 8টা লাইকোপোডিয়াম, হেলেবরাস, ম্যাকফস, রাত 9টায় ব্রায়োনিয়া, সকাল 9টায় ক্যামোমিলা, রাত 11টায় ক্যাকটাস, রাত 12টা 1টার দিকে ফসফরাস, আর্সেনিক, সন্ধ্যের সময় পালসিটিলা, রাত 2টোর সময় ক্যালিকার, 2টো থেকে 4টের মধ্যে যে কোনো সময় ক্যালিকার, 3টের সময় আমনকার, 3টে থেকে 4টের মধ্যে ক্যালিবাইক্রোমিকাম, 5টার সময় সালফার, ন্যাট্রাম সাল, পডোফাইলাম, নাক্সবম, এটসেট্রা। So both are given more importance to the modality and especially time modality. Then both are given importance along with the Kent mental দাম দেবো, physical general দাম দেবো, কিন্তু তিনি নতুন একটা জেনারেল আবিষ্কার করলেন, আমদানি করলেন, প্যাথোলজিক্যাল জেনারেল। হোয়াট ইজ প্যাথোলজিক্যাল জেনারেল? কেন্ট যে ফিজিক্যাল জেনারেলের মধ্যেই প্যাথোলজিক্যাল জেনারেল ঢুকিয়েছে, কিন্তু বোগার আলাদা করতে চাইলেন প্যাথোলজি ইন জেনারেল টু দ্য বডি। প্যাথোলজি ইজ সিস্টেমেটাইজড, related with the whole system, whole organism, whole human body. জন্ডিস, সায়ানোসিস, ঠান্ডা হয়ে যাচ্ছে, এনিমিয়া, রক্ত কমে যাচ্ছে, আঁচিল আঙুলের মাথায়, পার্টিকুলার সিমটম, আঁচিল সারা শরীরে ভরে যাচ্ছে, হোয়াট ইজ দ্য প্যাথোলজিক্যাল? সো অল এনিমিয়া, সায়ানোসিস, জন্ডিস, ইডিমা, সারা শরীরে ফুলে যাচ্ছে, প্যাথোলজিক্যাল। সো বোগার, master-minded man, given importance to the pathological general and the time modalities. This much for tonight. Have good night everybody. পরের শনিবার আমরা
যারা আমাদের ক্লাসে ঢুকবেন শুধু তাদের লিঙ্ক দেবো। আমরা অনেক নাম পেয়ে গেছি, লিঙ্কগুলো কালকেই আমি সব ছেড়ে দিয়ে দেবো, আমার লোকজনকে বলে দেবো, ডক্টর অভিজিৎকে বলে দেবো। আমি চাই সবাই শিখুন, হোমিওপ্যাথির দিকে দিকে ছড়িয়ে পড়ুক। খুব এই ক্লাসটা শুধু হোমিওপ্যাথি ওরিয়েন্টেড ক্লাস হবে, ম্যাথমেটিকা, অর্গানন, ফিলোসফি সবই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। যখন যেটা বলার দরকার আমি বলবো। অ্যামাউন্ট খুবই কম রাখা হয়েছে, তারপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় আই শ্যাল কনসিডার। তবু আমি চাই সবাই শিখুক। Anyone, the truth immortals need as bliss to make and keep the all wise light covered over, but never, never beautiful. হ্যানিম্যানের কথা আমরা যেন সবাই মনে রাখি। হোমিওপ্যাথি is the divine art of healing, gifted by the gracious God to the suffering human. Good night.